একটা সমাজ কল্পনা করো যেখানে কিছু মানুষ দেখতে পায় যাদের মাথার উপরে একটি রহস্যময় লাল রেখা থাকে, যা তাদের সাথে তাদের যৌন সম্পর্ক স্থাপনকারীদের যুক্ত করে। এটি এমন একটি রেখা যা বলে দেয় যে সে অন্য কারো সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে আছে কিনা। এই লাইনটি সবাই দেখতে পায় না, কেবলমাত্র বিশেষ সম্পন্ন কিছু মানুষই দেখতে পায়। এস লাইন হলো এমন একটি ডার্ক থ্রিলার কোরিয়ান ড্রামা। এটি 2025 সালের একদম রিসেন্টলি মুক্তি পাওয়া একটি ড্রামা। তোমরা হয়তো অনেকেই এই ড্রামাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছো, আবার অনেকে আছো যারা শুধুমাত্র এই ড্রামার কিছু ক্লিপ দেখেছো যেখানে তোমরা এই রেড লাইন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তো আজ আমি তোমাদের এই ড্রামাটিরই ব্যাখ্যা করতে চলেছি, যেখানে তোমরা এই ড্রামাটির সম্পূর্ণ এক্সপ্লেন দেখতে পাবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সিন হিয়ন হোপ। আমরা তাকে সিন বলে ডাকবো। সিন অনেক বছর ধরে দুনিয়ার কাছ থেকে আলাদা করে একটি অ্যাপার্টমেন্টে নিজেকে বন্দি করে রেখেছে, কারণ ছোটকাল থেকে সে একটি লাইন দেখতে পারত যেটা কিনা এস লাইন ছিল। আর এটা ওই লাইন ছিল যে লাইনের মাধ্যমে সে বুঝতে পারতো যে কে কার সাথে কতটি রিলেশনে জড়িত আছে, আর এই জিনিসটাই তাকে অন্য লোকেদের কাছ থেকে আলাদা করে। সিন যখন ছোট ছিল তখন সে কখনো এই রেড লাইনের বিষয়টা বুঝতে পারেনি, যে কিনা তার প্যারেন্টস এর মাথার উপরেও দেখতে পারতো, যেটা কিনা সে তাদের মাথার উপর থেকে সরানোর চেষ্টা করত, কিন্তু সে পারতো না। সে এটা কখনোই তাদেরকে বলতে পারেনি যে সে একজন বিশেষ মেয়ে, যার জন্য সে তার পেন্টিংস এর মাধ্যমেই মানুষদের বোঝানোর চেষ্টা করতো যে সে কি দেখতে পেত। একদিন সিন তার প্যারেন্টসদের নিয়ে একটি ছবি আর্ট করে, যেটা তার মা দেখতে পায়। আর তার মা তার সেই পেন্টিংটি দেখে বুঝতে পারে যে তার স্বামীরও অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, আর এইটা সে বুঝতে পেরেছিল তার মেয়ের জন্য, কারণ তার মেয়ে তাকে এগুলোর বিষয়ে জানিয়েছিল। সিনের মা এটা জানার পরে সে তার স্বামীকে হত্যা করে। যখন সিন তার নিজের মায়ের হাতে তার বাবার খুন দেখে, তখন তার রিয়েলাইজ হয় যে তার এই অ্যাবিলিটি অনেক লোকের জীবনও কেড়ে নিতে পারে, যার জন্য সে ডিসাইড করে যে এখন থেকে সে এই জিনিসটি কাউকে বলবে না, আর পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকা শুরু করে। সে এগুলাতে এত পরিমাণে ডিপ্রেসড হয়ে যায় যেটাতে সে অনেকবার নিজের জান নেওয়ারও চেষ্টা করে, কিন্তু এতবার চেষ্টা করার পরও সে বারবার বেঁচে যেত, কারণ তার যে আঘাতগুলো হতো সেটা অটোমেটিকলি পূরণ হয়ে যেত। সে সবসময় ভাবতো যে শুধুমাত্র তাকেই কেন এই লাইন দেখানো হতো। সে মাঝে মাঝে এটাও ভাবতো যে শুধুমাত্র কি সেই এই লাইনটা দেখতে পায়, নাকি তার মতো এরকম আরো লোক আছে যারা এই লাইনগুলো দেখতে পায়। সিন সবসময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকতো, আর সিন এটা ভাবতো যে এমন কোনো না কোনো উপায় তো আছে যেটা করলে তার এই রেড লাইন দেখাটা বন্ধ হয়ে যাবে। একদিন সিনের সামনের অ্যাপার্টমেন্টের একটি মেয়ে এসেছিল, যে কিনা তার জানালা দিয়ে সিনকে দেখতে পায়। তখন সে সিনের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু সিন যখনই তার মাথার উপরে অনেকগুলো রেড লাইন দেখতে পায় তখন সে তাকে ইগনোর করা শুরু করে। আর এই রেড লাইন সম্পর্কে তোমাদের আরো একটি বিষয় জানিয়ে দিই যে যার মাথার উপরে যে কটা রেড লাইন থাকবে, অর্থাৎ এই রেড লাইনকে এস লাইন বলা হয়, যার মাথার উপর যে কটা এস লাইন থাকবে সে ততজন ছেলে বা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে থাকে। তো যাই হোক, আমরা যখন দেখি সিন তাকে ইগনোর করে তখন সেই মহিলাটি তার বাড়ির গেটের সামনে চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই সেই মহিলাকে দেখে সিন তো অনেক ভয় পেয়ে যায়। সিন অনেকদিন ধরেই বাড়ির বাইরে পর্যন্ত যায়নি, সে তাকে দেখে গেট ওপেন করে না। সিন যখন দরজা ওপেন করে না তখন সেই মহিলাটি তার জন্য কিছু ফ্রুট তার দরজার সামনে রেখে সেখান থেকে চলে যায়। মহিলাটি চলে গেলে সিন গেট খুলে সেই ফ্রুটস গুলো তার ঘরে আনে। সিন যখন সেই ফ্রুটস গুলো খায় তখন তার সেটা অনেক ভালো লাগে, আর সিন অনেক বছর ধরে এই ফ্রেশ ফ্রুট খায়নি। অন্যদিকে আমরা একটি স্কুলের মেয়েকে দেখতে পাই যে কিনা অনেক সময় ধরেই বুলিং এর শিকার হচ্ছিল। এই মেয়েটির নাম ছিল কাং সিয়ং আ, আমরা তাকে সিয়ন বলে ডাকবো। তখন সেখানে আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ইয়ং। তাকে দেখে ক্লাসের সকল মেয়েরাই ভয় পেত। সে সিয়নকে কিছু টাকা আনার কথা বলে, কিন্তু সিয়ন যখন টাকা আনতে পারে না তখন সে তাকে অনেক মারধর করে। ইয়ং তাকে অনেক মারে আর তাকে বলে যে তোমার আঙ্কেল ডিটেকটিভ বলে কি তুমি বেঁচে যাবে নাকি? যদি তুমি আমাদের বিষয়ে কাউকে বলো তাহলে তোমার খবর আছে। তো তখনই আমরা সিয়নের আঙ্কেল হ্যান জি ওকে দেখতে পাই, আমরা তাকে হান বলে ডাকবো। হান সিয়নের থেকে বয়সও অত বড় না, তবুও তাদের ভিতরে অত ভালো সম্পর্ক ছিল না। একদিন হ্যান একটি মার্ডার কেসের ইনভেস্টিগেট করার জন্য যায়। তখন সে দেখে যে সেই কেসের ভিকটিম ছিল একটি ইয়াং লেডি, আর তার চারপাশের পরিবেশ এত ক্লিয়ার ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে তাকে যখন মার্ডার করা হয়েছিল তখন সে নিজেকে বাঁচানোর জন্য একটুকু যুদ্ধ বা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু এত দামি ঘরে সে শুধুমাত্র কিছু ফ্রুটসের কার্টুন দেখতে পায়, যেটা দেখে আমার মনে হচ্ছিল যে সেই মেয়েটি তার মৃত্যুর আগে একই রেস্টুরেন্ট থেকে একই ফুড বারবার অর্ডার করছিল। আর তখনই সেখানে একজন অফিসার এসে হ্যানকে বলে যে
আমি এর প্রতিবেশীর থেকে জানতে পারলাম যে তারা একজন ডেলিভারি বয়কে অনেকবার তার অ্যাপার্টমেন্টে আসতে দেখেছে, আর লাস্ট নাইটেও সেই ডেলিভারি বয় এর অ্যাপার্টমেন্টে এসেছিল। তো এই কথাতে অন্তত এটা বোঝা গেল যে এই মেয়েটির খুন সেই ডেলিভারি বয়ই করেছে। কিন্তু আসলে সেই ব্যক্তি কে আর কেনই বা তাকে মার্ডার করলো এটা হ্যান বুঝতে পারছিল না, কারণ না তো সেই মেয়ের ঘরে কোনো চুরি হয়েছে বা না তো তার কোনো শত্রু ছিল যে কিনা তার খারাপ চায়। তো যাই হোক, অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই, সেও তার ঘরে বসে থেকেই এই মার্ডার কেসেরই নিউজ দেখছিল। টিভিতে রিপোর্টার বলছিল যে এই মার্ডার কেসে পুলিশের একজন ডেলিভারির উপরে সন্দেহ আছে। আর তখনই সিন খেয়াল করে যে সেই রিপোর্টারের পেছনেই একজন ডেলিভারি বয় যাচ্ছিল, কিন্তু সে এটা দেখে অনেক শকড হয়ে যায় যে সেই ডেলিভারি বয়ের মাথায় শুধুমাত্র একটি রেড লাইন। আর সিন তার লাইফে কোনোদিনই এমন কোনো ছেলেকে দেখতে পায়নি যার মাথায় শুধুমাত্র একটি রেড লাইন, আর সে এত লয়াল ছেলে কোথাও দেখেনি যে কিনা একটি মেয়ের প্রতি আসক্ত। কিন্তু তখন তার সন্দেহ হতে থাকে যে এটা সেই ডেলিভারি বয় নয় তো যে কিনা সেই মেয়েটি মার্ডার করেছে। কিন্তু সে যখন তার বাড়ির জানালাতে আসে তখন সে নোটিস করে যে সেই একটা রেড লাইনওয়ালা ডেলিভারি বয় তার সামনের অ্যাপার্টমেন্টে যাচ্ছে, যার জন্য সে তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে বলে যে তার যে ডেলিভারি বয়কে খুঁজছে সে হয়তো তার সামনের অ্যাপার্টমেন্টেই আছে। কিন্তু সে পুলিশকে কোনো ইম্পর্টেন্ট তথ্য দিবে তার আগেই তার রিয়েলাইজ হয়ে যায় যে সেই ডেলিভারি বয় তো সেই মেয়েটির বয়ফ্রেন্ড ছিল, যার অ্যাফেয়ার স্টার্ট হওয়ার সাথে সাথে সেই ছেলেটির মাথায়ও দুইটি রেড লাইন চলে আসে। অন্যদিকে সিয়নকে দেখতে পায়। হ্যান যখন তার ঘরে আসে তখন সিয়ন তার কাছ থেকে অনেকগুলো টাকা চায়। তখন হ্যানের কাছে যতগুলো টাকা ছিল সে সব টাকাই তাকে দিয়ে দেয়, কিন্তু সিয়ন তার কাছ থেকে আরো টাকা চায়। আর তখন হ্যান তাকে জিজ্ঞাসা করে যে তোমার এত টাকার কেন প্রয়োজন। তখনই হ্যান নোটিস করে যে সিয়নের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল, যেটা দেখে সে সিয়নকে জিজ্ঞাসা করে যে তোমাকে কি কেউ মেরেছে। কিন্তু আমরা দেখতে পাই সিয়ন এটার উত্তর দেওয়ার পরিবর্তে সে আরো রুডলি তাকে বলে যে আপনি শুধুমাত্র আমাকে এটা বলেন যে আমাকে আপনি কত টাকা দিতে পারবেন। এই কথা বলে সে চলে যায়। এরপরে হ্যান যখন তার ব্যালকনিতে এসে দাঁড়ায় তখন তার চোখ সামনের অ্যাপার্টমেন্ট অর্থাৎ সিনের অ্যাপার্টমেন্টের দিকে যায়। তখনই একজন ডিটেকটিভ তাকে কল করে বলে যে গতকাল রাতে সেই অ্যাপার্টমেন্ট থেকে তাদেরকে একজন কল করে বলেছিল যে সে নাকি সেই ডেলিভারি বয়কে দেখেছে। আর এটা শুনে তো হ্যান অনেক শকড হয়ে যায়, যার জন্য সে সিনের সাথে কথা বলার জন্য তার অ্যাপার্টমেন্টে আসে। কিন্তু সিন যখন হ্যানকে দেখে তখন সে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার মাথার উপরে অনেকগুলো রেড লাইন ছিল। তখন সে ভয়ে আর তার গেট খুলে না। তখন সিনের একজন নেইবারহুড এসে হ্যানকে বলে যে তোমার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এই মেয়ে কোনোদিনই তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়নি। কিন্তু হ্যান তারপরেও হার মানে না। সেই লোকটি চলে যাওয়ার পরে সে সিনের সাথে কথা বলার চেষ্টা করে। সে তার সেই মার্ডারের বিষয়ে তাকে প্রশ্ন করে। হ্যান সিনকে এটা বলে যে সে যদি তাদের সাথে কোঅপারেট করে তাহলে হয়তো বা কারো জান বেঁচে যেতে পারে। তখন সিন হালকা দরজা খুলে তাকে বলে যে গতকাল রাতে আমার একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি যে ডেলিভারি বয়ের বিষয়ে আপনাদের বলেছিলাম সেটা সেই মহিলার বয়ফ্রেন্ড ছিল। আসলে সিন যে অ্যাপার্টমেন্টের কথা বলছিল সেই অ্যাপার্টমেন্ট তাদের টপ ফ্লোরেই ছিল, যেটাতে হ্যান কিছুটা শকড হয়। আর সে তার কাছ থেকে ওই ছেলের বিষয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, কিন্তু সিন তো ভয়ের চোটে সেই দরজায় বন্ধ করে দেয়। এরপরে রাতের বেলা হ্যান যখন আরো একজন ডিটেকটিভের সাথে কথা বলছিল তখন সেই ডিটেকটিভটি বলে যে সেই মেয়েটি যে এক্স বয়ফ্রেন্ড ছিল যে কিনা তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল সেও তার সামনের অ্যাপার্টমেন্টেই থাকে, আর তার ঘর সেই এরিয়ারও আশেপাশে ছিল যেখানে কিনা মার্ডার হয়েছে। এই কথা বলে সে হ্যানকে সেই ছেলেটির পিকচার দেখায়। আর হ্যান যখনই সেই ছেলেটির পিকচার দেখতে পায় তখনই তার মনে পড়ে যে এই ছেলেটি তো আজকে সিনের বাড়ির সামনে তার সাথে দেখা করেছিল, যার জন্য সে তাড়াতাড়ি করে তাকে ইন্টারোগেট করার জন্য যাচ্ছিল। কিন্তু তখনই তার হসপিটাল থেকে একটি কল আসে আর তাকে জানানো হয় যে তার বাবা যে অনেকদিন ধরে অসুস্থ ছিল সে মিসিং, যার জন্য হ্যান সবকিছু বাদ দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। হসপিটালে আসার পর সে দেখতে পায় তার বাবা ছাদের উপর থেকে সুইসাইড করার চেষ্টা করছিল। এই সবকিছুর মধ্যে অন্য যে ডিটেকটিভটি ছিল সে সেই ছেলেটির কাছে চলে যায়। সে সেই অ্যাপার্টমেন্টে এসে দেখে যে তার অ্যাপার্টমেন্টের চারপাশে অনেক অন্ধকার ছিল। সে যখন ভিতরে প্রবেশ করে তখন সে খেয়াল করে তার মাথার উপরে রেডে ভরে গিয়েছে। লোকটি যখনই হ্যানকে ফোন করে সকল কথা বলবে কিন্তু তখনই সেখানে সেই ছেলেটি চলে আসে। ছেলেটি এসে তার উপরে আক্রমণ করে দেয়। হ্যান যখন বুঝতে পারে যে সে বিপদে তখন সেও সেই অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু এতক্ষণে সেই ছেলেটি সেই ডিটেকটিভকে একটি চেয়ারে বেঁধে সে একটি হেলমেট পরে নেয়। আর সে মিররের সামনে গিয়ে বলে যে এখন শুধুমাত্র আর একজনই থেকে গিয়েছে, এখন খুব তাড়াতাড়ি একে আমাকে শেষ করতে হবে। তখন সে সেই ডেলিভারি বয়ের মতোই আবারও সেই সামনের অ্যাপার্টমেন্টে সেই লেডির কাছে যেতে থাকে। এটা আবার সিন দেখতে পায় আর সে এটা দেখে বুঝতে পারে যে সেই লেডির জান এখন বিপদে আছে। তখন সিন সেই মহিলাটাকে বাঁচানোর জন্য একটি নাইফ তুলে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যে কিনা এত বছর ধরে বাইরে যায়নি তার পক্ষে বাইরে সার্ভাইভ করাটা অনেক কঠিন। আর সে কিছুটা আগে যেতেই সেখানে নিচে পড়ে যায়। এতক্ষণে সেই ছেলেটি সেই মহিলার কাছে চলে গিয়েছিল।
মেয়েটি তাকে দেখে অনেক শক্ট হয়ে যায়, কারণ সেই ছেলেটি তার এক্স বয়ফ্রেন্ড ছিল। আর তখন আমরা সেই মহিলার মাথার উপরেও কিছু রেড লাইন দেখতে পাই। আর তখন আমরা জানতে পারি যে এই ছেলেটিও সিনের মতো এই রেড লাইন গুলো দেখতে পেত, আর তার গার্লফ্রেন্ড তাকে চিট করায় সে তাকে মারতে এসেছে। কিন্তু তখন সেখানে সিন পৌঁছে যায়, সে তাকে এমনটা করতে বাধা দেয়। সিন তার সামনে একটি ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে তাকে মারতে পারে না, তার হাত কাঁপছিল। তখন সেই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে মারার আগে সিনকে দিয়ে শুরু করে। সে সিনকে মেরে তার গার্লফ্রেন্ডের গলা টিপতে থাকে, কিন্তু সিন তারপরেও তার উপরে আবারও অ্যাটাক করে, যেটাতে সেই ছেলেটি চশমা নিচে পড়ে যায়। আর তার চশমা নিচে পড়ায় সে পাগলের মতো সেটা খুঁজতে থাকে। তো ততক্ষণে বাইরে হ্যানও চলে এসেছিল। হ্যান যখন সিনের অ্যাপার্টমেন্টে আসে তখন সে দেখে যে তার দরজাটি খোলা ছিল, যেটাতে সে ভাবে যে কোনো সমস্যা হয়নি তো, কারণ এত বছর ধরে যে মহিলা বাইরে আসেনি সে যদি এখন বাইরে আসে তার মানে কিছু তো হয়েছে। এটা দেখার জন্য সে যখন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে তখন সে জানালা দিয়ে তার সামনের অ্যাপার্টমেন্টে সেই ছেলেটিকে দেখতে পায় যে কিনা তার চশমাটি পেয়ে গেছিল, যেটা পেয়ে সে সেই মহিলাটিকে মারার চেষ্টা করছিল। কিন্তু তখন সিন সেই ছেলেটিকে আবারও মারার চেষ্টা করে। তখনই সেই ছেলেটি সিনকে যখন মারতে যায় তখন হ্যান তাকে শুট করে মেরে ফেলে। আর তখন সেই ছেলেটি মৃত্যুর আগে দেখতে পায় সেই রেড লাইন গুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। আর তখন সে বলে যে ফাইনালি এখন আমি আর এই রেড লাইন দেখতে পাবো না। আর এইটা দেখে তো সিন অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে শুধুমাত্র সেই এই রেড লাইন গুলো দেখতে পেত। তখন তার মনে পড়ে যে সেই পার্সনটি প্যানিক হয়ে তার চশমা খুঁজছিল, তাহলে কোথাও সেই চশমার কারণে তো সেই রেড লাইন গুলো দেখতে পায় না তো। আর এটাতে সিনের কিছুটা সন্দেহ হয়, যার জন্য সে হ্যানের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে যায়। সেখানে তাদের সাক্ষাৎ হয় সিওনের সাথে। সে আসার সাথে সাথে তাদের সাথে সেখানে আসার সাথে সাথে তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, যার জন্য হ্যান ঘরে গিয়ে সিওনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সিনকে চিনো। তখন সিওন বলে যে সিন আমার ক্লাসমেট ছিল, কিন্তু একদিন হঠাৎ তার মা তার বাবার খুন করে দেয়, যেটা পর থেকে সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই যে কিনা বসে থেকে এটা ভাবছিল যে তার জীবনে এই প্রথমবার তার এই রেড লাইন দেখার কারণে কারো জীবন বেঁচেছে। তখন একটি আননোন নাম্বার থেকে তার কাছে একটি এসএমএস আসে, আর তাকে কেউ একজন বলছিল যে এই রেড লাইন গুলো তুমি দেখতে পাও সেটা আমিও দেখতে পাই, যার জন্য এটার বিষয়ে যদি তুমি জানতে চাও তাহলে এখনই আমার সাথে হাই স্কুলে দেখা করো। সিন সেই মেসেজ দেখে অনেক টেনশনে পড়ে যায় যে সে সেই লোকের কথা শুনে হাই স্কুলে যাবে কিনা। আর অনেকক্ষণ ভাবার পরে সে ডিসাইড করে যে যা কিছু হয়ে যাক না কেন সে এখন আর নিজেকে এই অ্যাপার্টমেন্টে বন্দি রাখবে না। অন্যদিকে আমরা সিওনকে দেখতে পাই যে কিনা অনেকদিন পরে স্কুলে গিয়েছিল। সে যখন তার ক্লাসে যায় তখন সে দেখতে পায় যে ইয়ং আর তার ফ্রেন্ডরা তার লকার থেকে একটি লেটার পায়, যেটা কিনা সে তার ক্রাশকে লিখেছিল। তখন ইয়ং ইচ্ছা করে পুরো ক্লাসের সামনে তার সেই লেটারটি পড়তে থাকে, যাতে করে তাকে অপমান করতে পারে, আর যেটা সিওন সহ্য করতে পারে না, যার জন্য সে সেই লেটারটি তার কাছ থেকে নিতে যায়। কিন্তু সে তো লেটার নিতে পারে না, বরং ইয়ং তাকে মারা শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখন তাদের ক্লাস টিচার আসে তখন তিনি তাদেরকে থামতে বলেন, কিন্তু তারপরও যখন ইয়ং থামছিল না তখন তিনি নিজে গিয়ে তাদেরকে থামান। এরপরে ক্লাস টিচার সিয়নকে একটি রুমে নিয়ে গিয়ে বলে যে সে যেন ইয়ং এর উপরে রিপোর্ট করে, তা না হলে সে সবসময় তাকে এইভাবে মারতে থাকবে। কিন্তু সিওনা যে কিনা জানতো যে ইয়ং এর এগেইনস্টে কমপ্লেন করে কোনো লাভ নেই, সে বলে যে আমি তাকে একেবারে মেরে ফেলবো। কিন্তু তার ক্লাস টিচার যখন এটা বুঝতে যাবে তার আগেই সিওন সেখান থেকে চলে আসে। সে তার বাড়ি যাওয়ার জন্য তার ব্যাগ নিয়ে চলে আসতে থাকে, কিন্তু তখনই তার নজর তার লকারে থাকা একটি চশমার উপরে পড়ে। সে এটা তো জানে না যে এই চশমাটি এখানে রেখেছে কে, কিন্তু যেহেতু এটা তার লকার ছিল যার জন্য সে সেই চশমাটি তার কাছে রেখে দেয়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা এই কেসটি শেষ হয়ে যাওয়ার পরেও সেই কেসটি নিয়ে স্টাডি করছিল। তখন সেখানে আরো একটি ডিটেকটিভ এসে হানকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো এই কেস নিয়ে কেন পড়ে আছো। তখন হ্যান বলে যে জানি না কেন, আমি এখনো এটা বুঝতে পারছি না যে আসলে সেই ছেলেটি কেন তার প্রতিটা গার্লফ্রেন্ডকে মারছিল। তখন সেই ডিটেকটিভ বলে যে আমার কাছে তো তাকে সাইকো মনে হয়। যখন তার গার্লফ্রেন্ড তাকে অন্য কারোর জন্য ছেড়ে দেয় তখন সে এটা সহ্য করতে পারে না, এই জন্যই মনে হয় সে তাদেরকে মেরে ফেলতো। আর তখন ডিটেকটিভ আরো বলে যে সে 1 বছর আগে একটি হাই স্কুলে চাকরি করত, কিন্তু একটি কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তখন হান বলে যে এটা তো 1 বছর আগের কথা, কিন্তু হঠাৎ করে তার কি মনে হলো যেটাতে সে তার প্রতিটা এক্স গার্লফ্রেন্ডকে মার্ডার করা শুরু করলো। হান এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আরো একবার সেই লোকটির ঘরে ইনভেস্টিগেট করার জন্য যায়। হান এটা বের করার চেষ্টা করে যে আসলে এই রুমটি এমন কেন। অনেকক্ষণ ধরে সে চেক করার পরে সে এটা নোটিস করে যে সেই রুমে রেড কালারের কোনো পেন্টিং হয়নি, বরং এত পরিমাণে রেড লাইন ড্র করা হয়েছে যেটাতে পুরো রুম রেড হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সিওনকে দেখতে পাই, সে যখন সেই গ্লাসটি পড়ে তখন সে তার মাথার উপরে একটি লাইন দেখতে পায়, যেটা সে ধরার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে সেটা ধরতে পারছিল না। সেটা বুঝতে পারে না যে তার সাথে এটা কি হচ্ছে।
আর তখনই সেখানে হান চলে আসে। যখন সিওন হানের মাথার উপরে এতগুলো লাইন দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সে ভয়ে চিৎকার করে। সে ভয়ে ঘরের বাইরে চলে আসে আর তাকে এরকম ওয়ার্ড ব্যবহার করতে দেখে সিনের কিছুটা সন্দেহ হয় আর সে ভাবতে থাকে যে কোথাও সেও তো এই রেড লাইন দেখতে পাচ্ছে না। তো আমরা সিওনকে দেখতে পাই সে যখন তার বাড়ি থেকে পালিয়ে মার্কেটে যায় তখন সে সকল মানুষের মাথার উপরেই সে রেড লাইন দেখতে পায়। যখন সে কোনো কাপলকে দেখতে পায় তখন তার এটা আইডিয়া হয় যে সেই রেড লাইন তাদের দুজনকে একে অন্যের সাথে কানেক্ট করে। এমনই একজন লোকের মাথার উপরে অনেকগুলো রেড লাইন হয়, অর্থাৎ সেই লোকটি একই সময়ে অনেকজনের সাথে রিলেশনশিপে আছে। আর যখন এই জিনিসগুলো সিওন বুঝতে পারে তখন তার কাছে হ্যান তো আরো খারাপ হয়ে যায়, কারণ তার মাথার উপরে অগণিত রেড লাইন ছিল। তো পরবর্তী দিনে সিওন পুরো কনফিডেন্সের সাথে স্কুলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে প্রতিটা স্টুডেন্টের মাথার উপরেই অনেকগুলো রেড লাইন ছিল। ইভেন তার সকল স্কুল টিচারদের মাথার উপরেও সেই রেড লাইন গুলো ছিল, অর্থাৎ সবাই কোনো না কোনো রিলেশনশিপে ইনভলভ আছে। সে শুধুমাত্র তার ক্লাস টিচারের মাথার উপরে কোনো রেড লাইন দেখতে পায় না, অর্থাৎ এই পুরো স্কুলে শুধুমাত্র তার ক্লাস টিচারেরই কোনো অ্যাফেয়ার নেই। আর যখন সিওনের নজর ইয়ং এর উপরে পড়ে তখন সে এটা দেখে অনেক শকড হয়ে যায়, কারণ তার স্কুলে একটি টিচারের সাথেও রিলেশন ছিল। এরপরে সিওন যখন ক্লাসে যায় তখন সে দেখতে পায় যে ফাইনালি সিন আরো একবার ক্লাসে জয়েন করে, কিন্তু সে অত পরিমাণেরও ফ্রি হয়েছিল না যেটাতে সে তার ইন্ট্রোডাকশন কারোর সাথেই করে না। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা এখন পর্যন্ত সেই মার্ডার কেসেরই ইনভেস্টিগেট করছিল। সে নোটিস করে যে সেই লোকটি তার পোস্টারে একটি চশমা পরেছিল, কিন্তু সে যখন তার জিনিসপত্র গোছাচ্ছিল যখন তাকে মারা হয়েছিল তখন সে তার চশমাটি সেখানে পেয়েছিল না। তো যখন হ্যান সেই লোকটির রিলেটেড ইনভেস্টিগেট করার জন্য সেই হাই স্কুলে যায় যেখানে সে 1 বছর আগে টিচিং করতো, আর এটা ওই হাই স্কুলে ছিল যেখানে সিওন পড়তো। এরপরে সে যখন স্টাফ রুমে যায় তখন সেখানে সিওনের ক্লাস টিচার ছাড়া আর কেউ ছিল না। তখন সিওনের ক্লাস টিচার হ্যানকে দেখে মনে করে যে সে সিওনের বাবা, কিন্তু তখন সে তাকে বলে যে সে সিওনের আঙ্কেল। তখন হান সেই লোকটির বিষয়ে ইনভেস্টিগেট করার সময় তাকে বলে যে সেই লোকটি মরার আগে তার অনেকগুলো এক্স গার্লফ্রেন্ডকে মার্ডার করেছে। তখন সিওনের ক্লাস টিচার এই কথা শুনে এটা বিশ্বাস করতেই পারে না যে সেই ছেলেটি কাউকে মার্ডার করতে পারে। তখন হান জিজ্ঞাসা করে যে সেই ছেলেটি যখন এখানে টিচিং করতো তখন সে কি কোনো চশমা ওয়্যার করতো? তখন সিওনের ক্লাস টিচার বলে যে না, সে কোনো চশমা পরতো না। অন্যদিকে আমরা সিওনকে দেখতে পাই ব্রেক টাইমে ইয়ং সিওনকে আবারও মারছিল, কারণ সে যত টাকা ডিমান্ড করেছিল সিওন তাকে সেই পরিমাণে টাকা এনে দিতে পারেনি। তো ইয়ং যখন তাকে আবারও মারতে যাবে তখন সিওন তার হাত ধরে বলে যে আমি এখন আর তোমাকে এই অত্যাচার করতে দিব না, আমি আর তোমাকে কোনো টাকা এনে দিব না। তখন ইয়ং বলে যে মনে হচ্ছে তুমি তোমার জীবনকে ভালোবাসো না। এই কথা বলে সে আবারও তার উপরে অ্যাটাক করে, কিন্তু এইবার সিন সেখানে চলে আসে। সে এসে তাকে থামায়। তখন ইয়ং সিওনকে ছেড়ে সিনকে মারার জন্য যায়, কিন্তু সিনও পিছু হাঁটে না। সে তার পুরো শক্তি দিয়ে তার সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে ইয়ং সিনকে বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, তা না হলে তোমাকে ছাদ থেকে ফেলে দিব। এই কথা শুনে সিন ইয়ংকে নিয়ে ছাদ থেকে পড়তে যায়, যেটাতে ইয়ং অনেক ভয় পেয়ে যায় আর সিনকে বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তখন সিন বলে যে ঠিক আছে ছেড়ে দেবো, কিন্তু তুমি তার আগে এটা কথা দাও যে আজকের পর থেকে তুমি আমাদের দুজনকে আর জ্বালাবে না। তখন ইয়ং এটাতে রাজি হয়ে যায়, যেটাতে সিন তাকে ছেড়ে দেয়। সিন সিওনকে যে বাঁচিয়েছে এটাতে সিওন আরো রেগে তাকে বলে যে আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে এসে বাঁচাও? এটাতে সিন সিওনকে বলে যে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? এখানেই আমরা জানতে পারি যে ছোটকালে সিন আর সিওনের অনেক ভালো বন্ধুত্ব ছিল, অর্থাৎ তারা বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু তাদের মধ্যে এমন কিছু একটা হয়েছিল যার মাধ্যমে তাদের ফ্রেন্ডশিপটা শেষ হয়ে যায়। কিন্তু আজকে সিন সিওনকে বাঁচানোর মাধ্যমে তারা দুজন আবারও ফ্রেন্ড হয়ে যায়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই সে একটি বারে গিয়েছিল যেখানে সেই ছেলেটি সবসময় ড্রিঙ্কস করতো। সে সেখানকার ওয়েটারকে জিজ্ঞাসা করে যে এখানে কি সেই ছেলেটি আসতো? তখন ওয়েটার বলে যে সেই ছেলেটি তো প্রায় সময় এখানে আসতো, কিন্তু হঠাৎ একদিন সে ওয়ার্ড ব্যবহার করা শুরু করে দেয়। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে নিজের সাথে কথা বলছিল আর কোনো একটা জিনিসের কাউন্ট করছিল। ইভেন একদিন সে একটি কাস্টমারের দিকে তাকিয়ে কোনো কিছু কাউন্ট করছিল, যেটাতে সেই কাস্টমারের সাথে তো অনেক বড় একটি মারামারি হয়ে গিয়েছিল। কিন্তু যখনই সেই ওয়েটার তার ছবি দেখে তখন সে বলে যে যখন এই পার্সন এখানে আসতো তখন তো সে একটি চশমা পরে আসতো। অন্যদিকে আমরা ইয়ংকে দেখতে পাই যে কিনা রাতে লুকিয়ে সেই টিচারের সাথে দেখা করতে যাচ্ছিল, আর সিওন আবার লুকে লুকে তাকে ফলো করছিল। সে লুকিয়ে তাদের দুজনের একটি পিকচার তুলে নেয়। তখন সিওন ইয়ং এর কাছে এই পিকচারটি পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, কিন্তু তখন ইয়ং তাকে বলে যে
তুমি মনে হয় ভুলে গিয়েছো যে আমি একজন মাইনার। যদি তুমি এই ছবিটি ভাইরাল করে আমাকে এক্সপোজও করো তাহলে আমার তো কোনো সমস্যা নেই, বরং সকল দোষ সেই টিচারের উপরে যাবে। সিওন এটা দেখে তো কিছুটা আপসেট হয়, কিন্তু কিছুক্ষণ পর তার মনে পড়ে যে সেই পিকচার দিয়ে তো তার টিচারকে অন্তত ব্ল্যাকমেল করতে পারবে নাকি। এর পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে স্কুল অফিসে সকল টিচাররা আলোচনা করছিল যে অন্য একটি স্কুলে একটি টিচারের সাথে একটি স্টুডেন্টের অ্যাফেয়ার ছিল। হঠাৎ একদিন তাদের কথা সবাই জেনে যায় আর এরা সবাই মিলে সেই টিচার আর সেই স্টুডেন্টের বিষয়ে খারাপ খারাপ কথা বলছিল। তো যখন সেই টিচারকে দেখতে পায় যার কিনা ইয়ং এর সাথে অ্যাফেয়ার ছিল, সেই কথাগুলো শুনে অনেক ভয় পেয়ে যায় যে কোনোদিন যদি তাদের অ্যাফেয়ারের কথা সবাই জানতে পারে তাহলে কি হতে পারে। কিন্তু আবার তখনই সিওন সেই টিচারকে সেই পিকচার দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। একে তো টিচার এই কথাগুলো শুনে এমনিতেই ভয় পেয়েছিল, এর উপরে আবার সিওন তাকে সেই পিকচার দেখে তাকে আরো ভয় পাইয়ে দেয়। সিওন সেই টিচারকে বলে যে যদি আপনি আমাকে 20 মিলিয়ন ইয়ান দিতে পারেন তাহলে আমি আপনার এই পিকচার ডিলিট করে দিব। এরপরের দৃশ্যে আমরা সিওনকে দেখতে পাই যে কিনা সিনের সাথে কথা বলছিল। সে সিনকে বলছিল যে আমার কাছে 20 মিলিয়ন ইয়ান আছে, আমি একটি ঘর রেন্টে নিতে চাচ্ছি। তখন সিওনকে বলে যে তুমি কি শিফট করতে চাচ্ছ? তখন সিওন বলে যে হ্যাঁ, কারণ আমি স্বাধীনতা চাচ্ছি। তখন সিন বলে যে কিন্তু তোমার তো একটি ফ্যামিলি আছে, তাহলে তুমি একা কেন থাকতে চাচ্ছ? তখন সিওন বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? একজন আঙ্কেল আবার কবে থেকে ফ্যামিলি হয়ে গেল, আর তা বাদেও আমার আঙ্কেল তো আমার কোনো চিন্তাই করে না, তাহলে আমি তার সাথে কেন থাকবো? আচ্ছা যাই হোক, তুমি বলো তোমার মা কি জীবিত আছে? তখন সিন বলে যে আমি কি জানি। তখন সিওন বলে যে হ্যাঁ, এটাও ঠিক, যদি সে জীবিত থাকতো তাহলে এতদিনে তো তোমার সাথে কোনো না কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করতো। তো এই কথা শুনে সিনের অনেক মন খারাপ হয়, যার জন্য সে পুরো রাত তার বেলকুনিতে বসে থেকে তার মায়ের কথাই চিন্তা করে। এর পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে সে টিচার ইয়ং এর সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তখন ইয়ং সেই টিচারকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে এমন ব্যবহার কেন করছে। তখন সেই টিচার তাকে উল্টো বলে যে তুমি কি আমাদের রিলেশনশিপের ব্যাপারে কাউকে বলেছো? তখন ইয়ং বলে যে না। আচ্ছা, সিওন কি তোমাকে সেই পিকচার পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে নাকি? এই টিচার তো জানতো না যে তাকে একজন স্টুডেন্ট ব্ল্যাকমেল করছে। সে এটা জেনে আরো রেগে যায় আর তার সাথে আরো রাগারাগি করে। সে এটা ভেবে আরো ভয় পায় যে যদি তার স্ত্রী এই বিষয়ে জানতে পারে তাহলে তার কি হবে। অন্যদিকে আমরা সিওনকে দেখতে পাই যে কিনা অনেক খুশি ছিল আর সে সেই টিচারের সাথে সাথে বাকি টিচারদেরও ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। আর এগুলাতে সে এত পরিমাণে কনফিডেন্স পেয়ে যায় যেটাতে ফাইনালি সে তার ক্রাশের সাথে ঘুরতে শুরু করে দেয়, অর্থাৎ সবার সামনাসামনি আর কি। আর আমরা দেখতে পাই সিওনের এই বিষয়গুলো নোটিস করছিল। আর একদিন সে যখন দুইটা টিচারের মধ্যে ঝগড়া দেখতে পায় তখন এটা দেখে সে অলরেডি এটা বুঝে গিয়েছিল যে সিওন তাদের সিক্রেট রিলেশনের বিষয়ে সব জানতে পারছিল আর তাদেরকে ব্ল্যাকমেল করছিল। তো যার জন্য তারা দুজন যখন ওয়াশরুমে ছিল তখন সিওনকে জিজ্ঞাসা করে যে তুমি তো আগে এই চশমা পরতে না, তাহলে এখন কেন পরো? তখন সিওন বলে যে আমার চোখে দুটা উইক হয়ে গিয়েছে না, যার জন্য পড়ি। তখন সেই চশমা হাতে নিয়ে বুঝতে পারে যে এটা সেই চশমাই ছিল যে চশমা দিয়ে এই রেড লাইন গুলো দেখা যেত। যার জন্য সে সরাসরি সিওনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই উইয়ার্ড লাইনগুলো দেখতে পাও নাকি? আর এই কথা শুনে সিওন তো অনেক শকড হয়ে যায়। সে বলে যে তুমিও দেখতে পাও নাকি? তখন সিন বলে যে হ্যাঁ। তখন সিনকে বলে যে তাহলে বলো তো আমার মাথার উপরে কয়টা লাইন? তখন সিওনকে তার মাথার উপরে থাকা রেড লাইনের বিষয়ে বলে আর তাদের ক্লাসে কার মাথার কতগুলো রেড লাইন ছিল সেই সকল তথ্যই তাকে দেয়। আর তখন সিওনকে জিজ্ঞাসা করে যে তুমি এই চশমাটি কোথায় পেয়েছো? তখন সিওন বলে যে কেউ আমার লকারে এই গ্লাসটি রেখে গিয়েছিল। আর যখন সিনের কাছ থেকে তার সেই চশমাটি চায় তখন সিন তাকে দিতে চায় না। সে বলে যে এটা অনেক ডেঞ্জারাস আর সে তাকে এটা মনে করায় যে তাদের প্রতিবেশী মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল এটা এরকম চশমার জন্যই ঘটেছিল। সেই ছেলেটিও এরকম চশমাই পড়তো আর যার জন্য তার শেষ পরিণতি এমন হয়েছে। তখন সিওন সেই গ্লাসটি নিয়ে বলে যে আমার এগুলোতে কোনো যায় আসে না, আমি এই গ্লাসটি পেয়েছি যার জন্য এখন থেকে এই গ্লাসটি আমার। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই টিচারটি যার সাথে আর কি ইয়ং এর অ্যাফেয়ার ছিল সে অনেক ভাবাভাবির পরে সিওনকে সেই টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এইটা দেখে তো সিওন অনেক খুশি হয়ে যায় আর সে তার আনন্দ উদযাপন করার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে থাকে। কিন্তু সে এটা জানতো না যে তাকে ইয়ং অনেক সময় ধরে ফলো করছে, কারণ তারা দুজন যখন ওয়াশরুমে কথা বলছিল তখন তাদের সকল কথাই ইয়ং শুনে নিয়েছিল। যার জন্য ইয়ং সুযোগ বুঝে সিওনের ব্যাগ থেকে সেই চশমাটি নিয়ে নেয় আর সে সেই চশমাটি পরে ফেলে। আর সেই চশমা পরার পরে যখন সকলের মাথার উপরে সেই রেড লাইন দেখে তখন সে এটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে সিওন যখন জানতে পারে তার ব্যাগে সেই গ্লাসটি ছিল না তখন সে অনেক প্যানিক হয়ে যায় আর সে চারপাশে তার চশমা খুঁজতে থাকে। তারপরও যখন সে তার গ্লাস পায় না তখন সে অনেক রাগিতে সিনকে কল করে আর সে তার সাথে রাগারাগি করে আর তাকে বলে যে আমি জানি যে তুমি আমার গ্লাস নিয়েছো আর এই জন্য তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি সেই গ্লাস
ক্লাসটি আমাকে আবারও দিয়ে দাও। সিওন সিনকে স্কুলে দেখা করতে বলে আর সে তাড়াতাড়ি করে স্কুলে যেতে থাকে। আর আমরা এটা জানতে পারি যে সিওনকে সেই টিচারও স্কুলেই ডেকেছিল। এরপরে সিওন সেই টিচারের সাথে দেখা করে তার কাছ থেকে 20 মিলিয়ন ইয়ান চায়। তখন সেই টিচার সিওনকে বলে যে প্লিজ আমার সাথে এমনটা করো না, আমার একটি বউ ও একটি বাচ্চাও আছে, আমি আমার পরিবারের সাথে অনেক খুশি, প্লিজ আমার সংসার নষ্ট করো না। কিন্তু সিওন যখন মানে না তখন টিচার বলে যে আমার বেতন অত বেশি না যে আমি তোমাকে 20 মিলিয়ন ইয়ান পে করতে পারবো। তখন সিওন তাকে বলে যে এটা তো আপনার তখন ভাবা উচিত ছিল যখন ইয়ং আমাকে বুলি করতো আর আপনি কিছু না বলে সেখান থেকে চলে যেতেন। তখন টিচার বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো, আর আমি তোমাকে সেই টাকাটি এনেও দিব, তুমি প্লিজ সেই পিকচারটি ডিলিট করে দাও। এই কথা বলে যখন টিচার চলে যাচ্ছিল তখনই তার ওয়াইফের এসএমএস আসে, আর যেটাতে সে দেখতে পায় যে তার ওয়াইফও জেনে গিয়েছিল তার অ্যাফেয়ার সম্পর্কে। আর এইটা দেখে টিচার তো অনেক রেগে যায়। সে সিওনকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করলে, তুমি এই পিকচার আমার ওয়াইফকে কেন সেন্ড করলে। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই সেও স্কুলে চলে এসেছিল, কিন্তু সে যখনই সেখানে আসে তখনই সে সিওনকে ছাদের উপর থেকে পড়তে দেখে আর তার চোখের সামনে তার বেস্ট ফ্রেন্ডেরও মৃত্যু হয়ে যায়। আর এইটা দেখেই সিওনা অনেক কান্না করতে শুরু করে দেয়। কিন্তু তখনই তার রিয়েলাইজ হয় যে সিওনের এখনো রেড লাইন শেষ হয়নি, অর্থাৎ সে এখনো জীবিত আছে, যার জন্য সে তাড়াতাড়ি করে তাকে নিয়ে হসপিটালে যায়। যখন হান এই বিষয়ে জানতে পারে তখন সেও তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। হান সিওনের জন্য অনেক টেনশন করছিল। তখন হান সিনকে দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই সময়ে স্কুলে কি করছিলে। তখন সিন বলে যে আমাকে সিওন ডেকেছিল। আর যখন হান তাকে জিজ্ঞাসা করে যে সিওন এই সময় স্কুলে কি করছিল, তখন সিন বলে যে আমি এগুলো কিছুই জানি না, তাকে কে মেরেছে কিভাবে মেরেছে আমি কিছুই জানি না, আমি শুধু এটা জানি যে সে কোনো সময় সুইসাইড করতে পারে না। এর পরবর্তী দিন দেখতে পায় যে সেই টিচার যার সাথে ইয়ং এর অ্যাফেয়ার ছিল সেও আসা বন্ধ করে দেয় আর ইয়ং স্কুলে আসা বন্ধ করে দেয়। অন্যদিকে সকল টিচাররা একে অন্যকে ব্লেম করছিল এই বলে যে অনেক সময় ধরে সিওন তাদেরকে ইয়ং এর বুলিং এর বিষয়ে রিপোর্ট করছিল, কিন্তু তাদের মধ্যে কেউ তার রিপোর্টের কোনো তোয়াক্কাই করেনি, যার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করলো। তো এই কথাতে সিওনের যে ক্লাস টিচার ছিল সে অনেক অ্যাপসেট হয়ে যায়, কারণ সিওন তো তার স্টুডেন্ট ছিল আর এটা দেখার দায়িত্ব তারই ছিল। তখন একটা টিচার জিয়ং নামের একটি টিচারকে জিজ্ঞাসা করে যে আপনার তো বিয়ে হতে চলেছে, কিন্তু আপনি তো এটা আমাদেরকে বললেনই না যে আপনার বিয়ে কবে হতে চলেছে। যেটাতে জিয়ং তাদেরকে অ্যাপসেট হয়ে বলে যে আমার ওয়েডিং ক্যান্সেল হয়ে গিয়েছে। এরপরে জিয়ং তার বোনের সাথে দেখা করতে যায় যে কিনা রিসেন্টলি তার পাশের অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে আর যার সাথে তার একটি ছোট্ট মেয়েও ছিল। কিন্তু যখন জিয়ং তার ব্রাদার ইন ল এর বিষয়ে জিজ্ঞাসা করে তখন তার বোন বলে যে সে তো প্রায় সময় ব্যস্ত থাকে। অন্যদিকে আমরা সিওনকে দেখতে পাই যার কিনা অনেক রক্তক্ষরণের কারণে সে কোমাতে চলে গিয়েছিল। আর আমরা দেখতে পাই হান আর সিন তারা দুইজনই সিওনের জন্য অনেক টেনশনে ছিল। আর এরপরে সিন স্কুলে গিয়ে সেই রিলেটেড কোনো ক্লু খুঁজতে থাকে যে সে কিভাবে নিচে পড়লো। আর তখন একটি স্টুডেন্ট এসে সিনকে বলে যে তোমারও এই ইনসিডেন্ট সুইসাইড মনে হচ্ছে না তাই না, আমারও এটা মনে হচ্ছে না, কিন্তু মজার বিষয় এটা হলো যে কেউ এটা নোটিসই করছে না। আর ইয়ন যে কিনা সবসময় সিনকে বুলি করতো সেই ঘটনার পর থেকে সেও তার স্কুলে আসছে না। আমার তো মনে হচ্ছে এটা কোনো ইনসিডেন্ট নয় বরং এটা মার্ডার কেস। আর তখন সিন সেই স্টুডেন্টকে বলে যে সিওন এখনো মারা যায়নি, সে হসপিটালে আছে। সিন যখন তার সাথে কথা বলছিল তখন তার নজর তার একটি ক্লাস স্টুডেন্টের কাছে যায় আর সে দেখতে পায় সেই স্টুডেন্টটিও সিওনের মতো একই চশমা পরেছিল। তখন সিন সেই গ্লাসটি দেখে তো অনেক শকড হয়ে যায় আর সে তখন মনে করে যে এটা ওই গ্লাস না তো, যেটা দেখে সে সেই স্টুডেন্টকে থামায় আর তার কাছ থেকে সেই গ্লাসটি নিয়ে দেখে যে সেটা ওই গ্লাস কিনা, কিন্তু সে চেক করে দেখে যে এটা একটা নর্মাল গ্লাস। তখন সে ভাবতে থাকে যে তাহলে সিওনের গ্লাসটা কোথায় যেতে পারে। অন্যদিকে আমরা জিয়ংকে দেখতে পাই সে যখন তার টেবিলে আসে তখন সে তার টেবিলে সেই গ্লাস দেখতে পায়। এই গ্লাসের বিষয়ে জিয়ং এর কোনো আইডিয়াই ছিল না। তখন সেই গ্লাসটি নিয়ে সবাইকে জিজ্ঞাসা করে যে এই গ্লাসটি কার। তখন সিওনের ক্লাস টিচার তাকে বলে যে এই গ্লাসটি তো কোনো টিচারই পড়ে না, তুমি এটা কোথায় পেলে। তখন জিয়ং বলে যে সে তার টেবিলে এটা পেয়েছে। তখন ক্লাস টিচার বলে যে যেহেতু এটা তুমি পেয়েছো তাহলে কেননা তুমি এটা রেখে দাও। জিয়ং যার কিনা এমন গ্লাসে কোনো ইন্টারেস্ট ছিল না তবুও সে কাজের সময় সেই গ্লাসটি পড়ে আর যেটা পড়ার সাথে সাথে সে তাদের সামনে থাকা কলিগদের মাথার উপরে সেই রেড লাইন গুলো দেখতে পায়, যেটা দেখে সে কিছুক্ষণের জন্য তো থমকে যায়। এরপরে যখন সেখানে হান আসে তখন সে তার মাথার উপরে এতগুলো রেড লাইন দেখে অনেক ভয় পেয়ে যায়, যেটাতে সে ভয়ে চশমা খুলে ফেলে। তখন হান সিওনের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় যে সিওন সুইসাইড করেছে, কারণ আমার তো মনে হয় না যে সে সুইসাইড করেছে। তখন হান তাকে সেই ছেলের বিষয়ে জিজ্ঞাসা করে যেই ছেলের সাথে সে সুইসাইড করার আগে ডেট করেছিল। এরপরে হান সেই ছেলের সাথে দেখা করে
সে যখন সেই ছেলেকে জিজ্ঞাসা করে তখন সেই ছেলে এমন ভাব করতে থাকে যে সে যেন সিওনকে চিনেই না। তখন হান তাকে সেই পিকচার দেখায় যেখানে সে আর সিওন একসাথে ছিল। তখন সে এটা স্বীকার করে যে তারা একসাথে ছিল, কিন্তু তারা শুধুমাত্র কিছু সময়ের জন্য ফান করছিল। আর সেই ছেলেটি বলে যে সে সিওনকে কোনো সিরিয়াসলি ভালোবাসে না, সে শুধুমাত্র টাইম পাস করছিল। যখন হান এই ছেলেটির কাছ থেকে কোনো ইনফরমেশন পায় না তখন সে মন খারাপ করে অফিসে এসে সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে যখন সিওন সেই স্টুডেন্টদের সাথে ফান করছিল। তখনই সে সেখানে ইয়ংকে নোটিস করে যে কিনা লুকিয়ে তার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সে এটা জানার চেষ্টা করে যে আসলে ইয়ং সেই ব্যাগটি নিয়ে গিয়েছিল কোথায়। অন্যদিকে আমরা জিয়ংকে দেখতে পাই, সে যখন তার বোন আর দুলাভাইয়ের সাথে খাবার খাচ্ছিল তখন সে তাদের দুজনেরও মাথার উপরেই সে রেড লাইন দেখতে পায়। আর কিছুক্ষণ পরেই সে এই রেড লাইনের বিষয়ে বুঝতে পারে যে এই রেড লাইন গুলো কি বোঝাতে চাচ্ছে। তো তারা খাবার খেতে খেতে জিয়ংয়ের দুলাভাই, যার কিনা অনেক অ্যাফেয়ার ছিল, সে জিয়ংকে জিজ্ঞাসা করে যে তোমার ওয়েডিং ক্যান্সেল কেন হয়েছে। তখন জিয়ং বলে যে আমার ওয়েডিং এর আগে আমি জানতে পেরেছিলাম যে তার অনেকগুলো অ্যাফেয়ার ছিল, যার জন্য আমার ওয়েডিং ক্যান্সেল হয়ে গিয়েছে। এরপরে জিয়ং যখন তার দুলাভাইয়ের সাথে ওয়াকে যাচ্ছিল তখন সে একটা জিনিস নোটিস করে যে তার দুলাভাইয়ের মাথার উপর থাকা রেড লাইনের মধ্যে একটি রেড লাইন তাদের বাড়ির 4th ফ্ল্যাটের দিকে যাচ্ছিল, যার জন্য সে এটা দেখার চেষ্টা করে যে এই 4th ফ্ল্যাটে কে থাকে। কিন্তু তখন তার দুলাভাই মনে করে যে জিয়ং অনেক ড্রাঙ্ক, যার জন্য সে তাকে ছাড়তে চলে যায়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, হানের চিফ তাকে সেই কেসটি সুইসাইড কেস বলে এই কেসটি বন্ধ করে দিতে বলে। হান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো সুইসাইড কেস নয়, কিন্তু চিফ তো তার কোনো কথাই শুনে না, বরং বলে যে তুমি তো এই বিষয়ে কিছু জানো না যে সে সুইসাইড করেছে কিনা, তাহলে তুমি কিভাবে কনফিডেন্সলি বলতে পারছো যে সুইসাইড করেনি। অন্যদিকে আমরা জিয়ংকে দেখতে পাই যে কিনা তার দুলাভাইয়ের রিলেশনশিপ নিয়ে অনেক কনফিউজড ছিল। তখন সে সিওনের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে যে যদি আপনি কারো অ্যাফেয়ারের সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি কি করবেন। তখন সিওনের ক্লাস টিচার বলে যে তোমার তো এটা সর্বপ্রথম দেখা উচিত যে তুমি যা দেখেছো বা শুনেছো সেটা সত্যি কিনা। এরপরে জিয়ং যখন তার বাড়িতে আসে তখন সে দেখে যে 4th ফ্ল্যাটে সেই মেয়েটির পার্সেল ভুল করে তাদের ফ্ল্যাটে চলে এসেছিল, যার জন্য এই বাহানা দিয়ে সে সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। আর তখন সে সেখানে গিয়ে খেয়াল করে যে 4th ফ্ল্যাটে থাকার সেই মেয়েটি অনেক প্রিটি আর ইয়ং ছিল। আর সেই মেয়েটিকে কলে কথা বলতে দেখে তার মনে হচ্ছিল যে সে যেন তার দুলাভাইয়ের সাথে কথা বলছে। সে সেই মেয়েটির বিষয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করে। আর এরপরে তার মায়ের ডেথ অ্যানিভার্সারির দিনে সে তার বোনকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার সংসার লাইফে খুশি আছো। তখন তার বোন বলে যে সুখ আর দুঃখ তো এই সংসার লাইফেরই একটি অংশ, কিন্তু তোমার দুলাভাই অনেক ভালো মানুষ। আর তখন জিয়ং তার বোনকে বলে যে তুমি তোমার খেয়াল রাখো না কেন, তোমার হাজবেন্ড এত টাকা ইনকাম করে, তুমি সেগুলো তোমার নিজের উপরে খরচ করো আর প্রথমে গিয়ে নিজের গেট আপ চেঞ্জ করো। তার বোন এই কথা শুনে অনেক হাসতে থাকে আর তাকে বলে যে তুমি কত বড় হয়ে গেছো তাই না, যদি আজ আমাদের মা জীবিত থাকতো তাহলে তোমাকে দেখে অনেক খুশি হতো। আর তখন আমরা জানতে পারি যে জিয়ং এর মা তার ড্যাডের অ্যাফেয়ারের সম্পর্কে জানার জন্যই তার অ্যাকাউন্টের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, যার পর থেকে তাদের লাইফ অনেক কষ্টে চলছিল। আর সে তার 2টি বাচ্চা একসাথে সামলাতে পারে না আর অনেক স্ট্রাগল করতে করতে এই দুনিয়া থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ং আর সেই টিচারের অ্যাফেয়ারের কথা পুরো স্কুলে জানাজানি হয়ে যায়। তারপরে একটি বিল্ডিং এ পার্কিং এ সেই টিচারের ডেড বডি পাওয়া যায়, যার সাথে একটি সুইসাইড নোটও ছিল, যেখানে লেখা ছিল যে এটা সত্য যে আমি ইয়ং এর সাথে রিলেশনশিপে ছিলাম আর আমি এটাও জানতাম যে একদিন না একদিন আমাদের এই অ্যাফেয়ারের কথা সবাই জানতে পারবে আর আমি এই ভয়ে সুইসাইড করলাম। কিন্তু তখন হান আর ডিটেকটিভের এটা দেখে এটা মনে হচ্ছিল না যে সে কোনো সুইসাইড অ্যাটেম্প করেছে, বরং তাদের এটা মনে হচ্ছে যে তাকে মার্ডার করা হয়েছে, কারণ তার লাশটি অনেক পুরাতন ছিল আর প্রায় 2-3 দিন ধরে তো এই লাশটি এখানে আছে। তখন সেই ডিটেকটিভটি বলে যে এতদিন ধরে এই লাশ এই পার্কিং ল্যান্ডে আছে কিন্তু কেউ এখন পর্যন্ত জানতে পারলো না। এরপরে হান চলে আসে সিনের সাথে দেখা করতে। হান সিনকে বলে যে তুমি না সিওনের ফ্রেন্ড, তাহলে তুমি এতদিন ধরে হসপিটালে তার সাথে দেখা করতে যাওনি কেন। সিন যখন এটার কোনো উত্তর দেয় না তখন হান বলে যে তুমি তো আমাকে বলেছিলে যে সে কখনোই সুইসাইড অ্যাটেম্প করতে পারে না, তাহলে তোমার কি মনে হয় ওই দিন রাতে সিওন কেন সেই স্কুলে গিয়েছিল। তখন সিন হানকে শুধু এই কথা বলে যে তুমি কি সিওনে সেই গ্লাসটি পেয়েছিলে। তখন হান বলে যে তুমি কোন গ্লাসের কথা বলছো, তুমি কি আমাকে বলতে পারো। তখন সিন বলে যে যাও প্রথমে গিয়ে তার গ্লাসটি খুঁজো, এরপরে তুমি যা জিজ্ঞাসা করবে আমি তাই বলবো। অন্যদিকে আমরা জিয়ংকে দেখতে পাই সে তার দুলাভাইকে ফলো করতে করতে সিওলের একটি লাক্সারি রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় তার দুলাভাই সেই 4th ফ্ল্যাটের মেয়ের সাথে ডিনার করছিল আর সে সেই মেয়েটিকে অনেক এক্সপেন্সিভ গিফট দেয়। আর যখন জিয়ং তার দুলাভাইকে কল করে তখন তার দুলাভাই বলে যে আমি এখন অনেক ইম্পর্টেন্ট একটি মিটিং এ আছি, তাই আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না। কিন্তু যখন সে সেই মেয়ের সাথে রুমে ছিল তখন হঠাৎ করেই জিয়ং তাকে হাতে নাতে ধরে ফেলে আর জিয়ং তাকে অনেক রুডলি ভাবে বলে যে তুমি আমার বোনের সাথে এমনটা করার সাহস কিভাবে পেলে। আর তখন তার দুলাভাই বলে যে তুমি আমার সাথে এমনটা করে তোমার বোন কি বিপদে ফেলবে। তখন জিয়ং বলে যে তোমার এটা বলতে লজ্জা লাগে না,
একে তো তুমি কাউকে না বলে সিক্রেট রিলেশনশিপে আছো, আবার এগুলো বলছো। জিয়ং সেই মেয়েটিকে সকল কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখন তার দুলাভাই তাকে থামায় তাকে বলে যে তুমি প্লিজ তাকে কিছু বলো না, আমি আজকে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিব আর আমি সবসময় আমার ফ্যামিলির সাথেই থাকবো। তখন জিয়ং বলে যে ঠিক আছে, তোমার জন্য এটাই সবচেয়ে ভালো হবে যে তুমি খুব তাড়াতাড়ি এগুলো শেষ করো, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপরে জিয়ং তার বোনকে শেষবারের মতো বিদায় জানাতে আসে, কারণ সে কান্ট্রি ছেড়ে ইউরোপে যাচ্ছিল। এরপরে যখন সে স্কুলে তার জিনিসপত্র গোছাতে যাচ্ছিল, তখন সে এটা ভেবে অনেক কনফিউজ ছিল যে সে তার বোনকে ছেড়ে যাবে নাকি যাবে না। এরপরে জিয়ং যখন তার দুলাভাইয়ের গার্লফ্রেন্ডের আইডি চেক করে, তখন সে এটা দেখতে পায় যে সেই মেয়েটি প্রেগনেন্ট। এটা দেখে সে আরো রেগে যায়। তখন সে ডিসাইড করে যে সে এখান থেকে যাওয়ার আগে তার বোনকে তার হাজবেন্ডের অ্যাফেয়ারের বিষয়ে বলে যাবে। এরপর সে যখন তার বোনকে কল করে, তখন তার বোন কল রিসিভ করে না, যেটাতে সে যখন তার অ্যাপার্টমেন্টের সামনে আসে, তখন সে দেখতে পায় তার বোন সেই মেয়েটির গাড়িতে বারবার ধাক্কা দিচ্ছিল। এরপরে সে যখন তাকে বের করে, তখন সে দেখে তার বোনের অবস্থা অনেক খারাপ ছিল। আর তখন তার বোন তাকে বলে যে তুমি এমনটা কেন করলে। আর তখনই জিয়ং খেয়াল করে যে তার দুলাভাই এসে সেই মেয়েটিকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি ঠিক আছো তো। এটা দেখে জিয়ং অনেক রেগে যায়, সে গিয়ে তাকে মারতে থাকে আর তাকে বলে যে আসলে তুমি কেমন মানুষ। আর তখন তার বোন তাকে এমনটা করতে মানা করে। তারা চলে যাওয়ার পরে তার বোন তাকে বলে যে আমি তার ওয়াইফ নই, বরং সে মেয়েটি তার ওয়াইফ। সে সকলের সামনে লুকিয়ে সিক্রেট রিলেশনশিপে আমাকে রেখেছিল, আর তুমি আজকে তাকে বলেছিলে যে সে যেন এই রিলেশনশিপটি শেষ করে দেয়। তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছো। তো তখন জিয়ং এর তার বোনের সত্য কথা জেনে তারও খারাপ লাগে। আর আমরাও কি ভাবছিলাম, আমাদেরও তো তার বোনের কাহিনীটি বিশ্বাসই হচ্ছে না। জিয়ং তার বোনকে বাঁচাতে গিয়ে বরং তার বোনের লাইফ আরো ধ্বংস করে দিল। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, সে টিচারের সুইসাইড নোট দেখে ভাবছিল যে এমনটা হতেই পারে না যে সে সুইসাইড করবে। আর তখনই তার মাথায় এই কথা আসে যে যদি সিওনও সুইসাইড করার চেষ্টা করে, তাহলে হয়তো বা স্কুলে যাওয়ার আগে সেও কোনো সুইসাইড নোট রেখে গিয়েছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে তার রুম চেক করতে থাকে, কিন্তু সে তার রুমে কোথাও সুইসাইড নোট তো পায় না, বরং সে একটি ডায়েরি পায়, যেটা নিয়ে সে সিনের কাছে যায়। কারণ সেই ডায়েরিতে অনেক অদ্ভুত পিকচার আর্ট করা ছিল। আর সেই সিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি এমন গ্লাসের কথা জিজ্ঞাসা করছিলে নাকি, আসলে এই গ্লাসটা কি ধরনের, আর এটা পরে তোমরা কি দেখতে পাও। আর তখন সিন হানকে বলে যে এই গ্লাস পরে আমরা এস লাইন দেখতে পাই। তখন এই কথা শুনে হান তো অনেক শক্ট হয়ে যায়। আর তখন সিন আরো বলে যে এটা এমন একটা লাইন যেটা সকলে সিক্রেট রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। আর সিন তার পাশাপাশি এটাও বলে যে সে সেই গ্লাস বাদেই সরাসরি এই লাইনগুলো দেখতে পায়। আর তখন হান সিনকে বলে যে তুমি জানো যে একটা পুলিশ অফিসারকে তুমি বোকা বানাতে পারবে না। আর তখন সিন বলে যে আমি জানতাম যে তুমি এটা বিশ্বাস করবে না। আর এই কথা বলে সিন সেখান থেকে চলে যেতে লাগে। তখন হান তাকে থামায় তাকে বলে যে আমি তো তোমাকে এটা বলিনি যে আমি তোমার কথায় বিশ্বাস করছি না, আমি শুধুমাত্র এটা ভাবছিলাম যে যদি তোমার কথা সত্য হয় তাহলে হয়তো বা কেউ সিওনের কাছ থেকে সেই গ্লাসটি নেওয়ার জন্য তাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন সিন বলে যে আমারও এমনটাই মনে হয়। তখন হান বলে যে এটা কে করতে পারে। তখন সিন বলে যে আমার তো কোনো আইডিয়া নেই, কিন্তু সিওন অনেক সময় ধরে অনেক লোককে এই সিক্রেট রিলেশনশিপ নিয়ে ব্ল্যাকমেইল করছিল, হতে পারে তাদের মধ্যে কেউ একজন। এই কথা শুনে হান বলে যে যেভাবে একের পর এক কেস আসতেছে, আমার তো মনে হচ্ছে এরকম গ্লাস শুধু একটা নয় বরং অনেক রয়েছে। আর যেহেতু তুমি এই গ্লাস ছাড়াই লাইনগুলো দেখতে পাও, তাহলে তোমার তো নর্মাল জীবনযাপন করা অনেক কঠিন। এটা শুনে সিন তো অনেক টেনশনে পড়ে যায়। আর হঠাৎ সে দেখতে পায় যে তার সামনে সিওন শুয়েছিল, আর হঠাৎ করে তার মাথার উপরে থাকা রেড লাইনটি গায়েব হয়ে যায় আর সে মারা যায়। এটাতে যখন সিন অনেক ভয় পেয়ে যায়, তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। আসলে সে ক্লাসে ছিল আর সে ক্লাসে ঘুমিয়েছিল, যার জন্য সে এই স্বপ্নটি দেখেছিল। এরপর দিন আমরা সিনের দুইটি নতুন ফ্রেন্ড দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম ছিল গিয়ং জিন। সে সিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো। তখন সিন বলে যে হ্যাঁ, কিন্তু গিয়ং জিন, যার কিনা সিনকে নিয়ে অনেক টেনশন হচ্ছিল, সে বলে যে আমার মনে হয় তোমার কিছুটা রিফ্রেশমেন্টের দরকার, তো কেননা আমরা কোথাও ঘুরতে যাই। কিন্তু সিন এটাতে মানা করে দেয়। তাদেরকে এই কথা বলে এটা মানা করে যে সে একটি পার্ট টাইম জব শুরু করেছে। পার্ট টাইম জবের কথা শুনে গিয়ং জিন তো অনেক এক্সাইটেড হয়ে যায় আর তাকে বলে যে আরে আমাদেরকেও তো বলো যে তুমি কেমন ধরনের পার্ট টাইম জব করছো। তখন সিন তাদেরকে বলে যে সে একটি হোটেলে জব শুরু করেছে। অন্যদিকে আমরা স্কুলের অফিসে মিস কিংকে দেখতে পাই, যে কিনা সেই গ্লাস পড়েছিল যেটার মাধ্যমে সে রেড লাইন গুলো দেখা যেত। আর যার জন্য মিস কিমও সেখানে থাকা সকলের মাথার উপরে সে রেড লাইন দেখতে পায়। মিস কিমের একটি বদ অভ্যাস ছিল, যেটা কিনা সে যখনই কারো উপরে রাগ করতো তখন সে স্ট্যাপলারের পিন খরচ করত। কিম একদিন তার কলিগদের বলছিল যে সে অ্যাক্টর হতে চায় আর প্রতিদিন সেটার জন্য অনেক স্ট্রাগলও করে, কিন্তু সে কারো কাছে এটা শো করে না যে সে মিউজিক টিচারকে অনেক পছন্দ করে। এর বাদেও কিমের আরো একটি সিক্রেট রয়েছে, সে প্রতিদিন একটি ড্রেস আপ করে সেই হোটেলে যায় যেখানে সে টিচারের জব করত। অন্যদিকে আমরা হানকে আর সেই ডিটেকটিভকে দেখতে পাই, যারা কিনা সিওনের কেসটি স্টাডি করছিল।
তো এই ডিটেকটিভের নাম ছিল দং। তো তখন ডিটেকটিভ দং হানকে বলে যে দুইটা কেস হতে পারে এখানে। প্রথম কেস, হয়তো ইয়ং সিওনকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে গিয়েছে, অথবা সে টিচার যার কিনা ইয়ং এর সাথে অ্যাফেয়ার ছিল সে সিওনকে সেখান থেকে ধাক্কা দিয়ে পরে নিজে সুইসাইড অ্যাটেম্প করেছে। তখন হান বলে যে যদি তার সুইসাইড অ্যাটেম্প করাই লাগতো তাহলে সে তাকে মারার পরে গায়েব কেন হয়ে গেল? আর তার ফ্যামিলির কাছ থেকে জানতে পেরেছি যে তার একটি রোগ ছিল যেটাতে সে কাউকে অনেক উঁচু থেকে ফেলে দিতে পারে না। আর তখন হান দংকে এই কথাও বলে যে সে এই কেসে একটি গ্লাস খুঁজছে যেটা তারা পাচ্ছে না। আর হান যখন তাকে সেই গ্লাসের বিষয়ে বলতে যাবে যে সেই গ্লাস দিয়ে রেড লাইন দেখা যায়, তখনই তাদের চিফ সেখানে চলে আসে। আর তখন তারা দুজন এমন ভাব করতে থাকে যে তারা কখনোই এখানে কোনো কেস নিয়ে আলোচনাই করেনি। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই সে যখন হোটেলে কাজ করছিল তখন সেখানে তার সেই দুইটি ফ্রেন্ড চলে আসে। আর আমরা এখানে দেখতে পাই যে সিন সত্যি হোটেলে পার্ট টাইম জব করতো। এরপরে সিন তাদের দুজনকেও কাউন্টারে বসিয়ে নেয়। এরপরে তারা যখন সেখানে ছিল তখনই সেখানে মিস কিম চলে আসে। আর মিস কিমকে দেখে গিয়নজিনের কিছুটা সন্দেহ হয়। এরপরে সে যখন আবারও মিস কিমকে দেখে তখন সে এটা বুঝতে পারে যে এটা মিস কিম। আসলে মিস কিম এই হোটেলে এসে তার অ্যাক্টিং স্কিলটি প্র্যাকটিস করতো, কারণ সে যে অ্যাপার্টমেন্টে থাকতো সেই অ্যাপার্টমেন্টে কোনো শব্দ করা অ্যালাউ ছিল না। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা সিনের বাবার মার্ডার কেসটি ইনভেস্টিগেট করছিল। আর সেখানেও সে এটা জানতে পারে যে তার এই মৃত্যুটি সেই রেড লাইনের জন্য হয়েছে, অর্থাৎ এখানেও সেই রেড লাইনের বিষয়ে বলা ছিল আর কি। আর এইটাতে হান একদম কনফার্ম হয়ে যায় যে ওই দিন সিন তাকে যা বলছিল তার সকল কথাই সত্য। এরপরে সিন যখন সিওনকে দেখার জন্য হসপিটালে আসে তখন হ্যান সিনকে জিজ্ঞাসা করে যে সিওনের মাথার উপরেও কি কোনো এসলাইন আছে কিনা। আর তখন সিন হ্যানকে বলে যে আমি কারো প্রাইভেট লাইফ বিষয়ে কাউকে কিছু বলি না। আর যেটাতে হ্যানও বুঝতে পারে যে তার মানে সিওনের মাথায় অবশ্যই রেড লাইন আছে, যার জন্য সিনেরও তাকে বলতে হয় যে সিওনের মাথার উপরে একটি রেড লাইন ছিল। আর তখন হ্যান তাকে জিজ্ঞাসা করে যে সিওনের সেই রেড লাইন কি সেই ছেলেটির সাথে কানেক্ট ছিল যার সাথে সে এই সুইসাইড অ্যাটেম্প করার আগে ঘুরছিল। আর তখন সিন বলে যে না, সিওন আর সেই ছেলেটির রেড লাইন একদমই তাদের সাথে কানেক্টেড ছিল না। ইভেন সে তো কি সিওনের রেড লাইন ক্লাসের কোনো ছেলের সাথে কানেক্ট ছিল না। আর সিন এটা বলে যে তোমার কি এটা মনে হচ্ছে নাকি যে সিওনের সাথে যার রেড লাইনে কানেক্ট আছে সেই তাকে মারার চেষ্টা করেছে? আর তখন হান বলে যে হ্যাঁ এমনটা হতে পারে। এরপরে সিন যখন বাসায় গিয়ে নিউজ দেখে তখন সেই নিউজের মাধ্যমে আরো একটি মার্ডার কেসের বিষয়ে জানতে পারে, যেখানে পুলিশ এই খুনিকে তো ধরে ফেলেছিল, কিন্তু সিন যখন সেই খুনিকে দেখে তখন সে তার মুখে এমন একটি স্মাইল দেখতে পায় যেটাতে সে বুঝতে পারে যে সে মনে হয় আজকের থেকে খুশি আর অন্য কোনোদিন হয়নি। আর সিন আরেকটি জিনিস খেয়াল করে যে সেই খুনিটিও সেই গ্লাসটি পড়েছিল যেটাতে আসলে রেড লাইন দেখা যায়। এটা থেকে সে অনেক শকড হয়ে যায়, অর্থাৎ এমন গ্লাস যেটা কিনা সেই অনেক দিন ধরে খুঁজছে, সেটা শুধুমাত্র একটা নয় বরং অনেক রয়েছে, কিন্তু এই গ্লাসটি কার কার কাছে আর কোথায় আছে এটার বিষয়ে সে কিছু জানতো না। অন্যদিকে আমরা মিস কিমকে দেখতে পাই সে সাহস করে সেই মিউজিক টিচারকে গিয়ে বলে যে তার মিউজিক তার কাছে অনেক ভালো লাগে, আর যেটাতে সেই মিউজিক টিচারও তার একটু প্রশংসা করে, যেটাতে মিস কিমের এত পরিমাণে ভালো লাগে যেটাতে সে ভাবতে থাকে যে কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের রেড লাইনও একে অন্যের সাথে কানেক্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাই যে স্কুল শেষে যখন সিন বাসা যাচ্ছিল তখন তার একটি ফ্রেন্ড চলে আসে আর তার ছেলে ফ্রেন্ড তাকে বলে যে আজকে কি তার জব আছে? তখন সিন বলে যে না। আর তখন এই কথা শুনে সেই ছেলে ফ্রেন্ডটি তাকে নিয়ে একটি সুইমিং পুলের কাছে আসে আর তাকে বলে যে সে প্রতিদিন রাতে এখানে সুইমিং করে। আর তখন সিন বলে যে সে সাঁতার জানে না, কিন্তু হঠাৎ করে সিনের কি মনে হলো যেটাতে সে সুইমিং পুলে লাফ দেয়। আর সুইমিং পুলে লাফ দেওয়ার পরে সিন অনেকক্ষণ ধরেই উপরে উঠছিল না, যেটা দেখে সেই ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর সেও লাফ দেয়। এরপরে সেই সিনকে উপরে তুলে আনে, তো সিনের জামা কাপড় ভিজার কারণে তার সর্দি লেগে যায়, যেটা সেই ছেলেটি তাকে তার জ্যাকেট পরিয়ে দেয়। এরপরে তারা একসাথে খাবার খায়। আর কথায় কথায় সিন সেই ছেলেটিকে এটা বলে দেয় যে ছোটকাল থেকে সেই সকল মানুষের মাথার উপরে একটি রেড লাইন দেখতে পায়। তখন ছেলেটিও অনেক এক্সাইটেড হয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমার মাথার উপরেও কি কোনো রেড লাইন আছে? আর তখন সিন বলে যে না, তোমার মাথার উপরে কোনো রেড লাইন নেই, আর না আমার মাথার উপরে আছে, আর না গিয়নজিনের মাথার উপরে আছে। আর যখন সিন দেখে যে ছেলেটি তার সম্পূর্ণ কথাই বিশ্বাস করছে তখন সে তাকে বলে যে তুমি কি আমার কথায় বিশ্বাস করছো? আর তখন ছেলেটি বলে যে হ্যাঁ অবশ্যই, এখানে আমি বিশ্বাস করবো না কেন, তুমি এমনি এমনি কি আর মিথ্যা কথা বলবে? আর আমি যদি মানি তাহলে তুমি আমার কাছে অনেক রিয়ার। আর সিন তার এই কথাতে এত পরিমাণে ইমপ্রেসড হয় যেটাতে সে পুরো রাত তার কথাই ভাবতে থাকে। তো এই ছেলেটির নাম ছিল জুন। এরপরে আমরা হানকে দেখতে পাই যে কিনা দং এর সাথে সিওনের কেসে ইনভেস্টিগেট করছিল। তখন দং হানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নাই, যে তুমি সবসময় খালি কাজে ব্যস্ত থাকো? তখন হান বলে যে না, বর্তমানে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। কিন্তু তখন হান সিওনের ক্লাস টিচারের কথা ভেবে বলে যে কিন্তু আমার একটি মেয়ের বিষয়ে জানার অনেক আগ্রহ আছে। এরপর দিন আমরা দেখতে পাই মিস কিম আবারও সেই হোটেলে আসে। আসলে মিস কিম সেই হোটেলে একই রুম বারবার বুক করতো, কারণ সে সেই রুমে প্রথমবার এই চশমাটি পেয়েছিল আর সেই চশমা দিয়ে সকলের সিক্রেট রিলেশনশিপটি জানতে পারতো।
তো সে যখন তার সাথে থাকা রুমের দিকে দেখে তখন সে দেখে যে সেই রুমে সেই মিউজিক টিচার এসেছিল আর তারও একটি ফেমাস অ্যাক্টরের সাথে অ্যাফেয়ার ছিল, যেটা দেখে তার অনেক রাগ হয়। আর এরপরে সেই অ্যাক্টর যখন বাইরে আসে তখন মিস কিম তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দিয়ে তার রুমে তাকে বেঁধে রাখে আর সে তার মতো ড্রেস পরে মিউজিক টিচারের কাছে যায়, কিন্তু মিউজিক টিচার তারপরও তাকে চিনে ফেলে। তখন মিস কিম তাকে তার ফিলিংস এর কথা বলে, কিন্তু মিউজিক টিচার তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন মিস কিম অনেক রেগে যায় আর সে তার হাতে থাকা স্ট্যাপলার দিয়ে তার মাথায় বাড়ি মারে আর কিছুক্ষণ পরে মিউজিক টিচার অজ্ঞান হয়ে যায়। আর তখন মিস কিম এটা ভেবে অনেক খুশি হতে থাকে যে সে তার ড্রিঙ্কসের মধ্যে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে তার রিয়েলাইজ হয় যে তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, যেটাতে সে বুঝতে পারে যে সেই স্ট্যাপলার তার মাথাতে লাগার কারণে তার মাথাও ফেটে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে সে মারাও যাবে। এটা ভেবে সে অনেক মন খারাপ করে আর সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সেই স্ট্যাপলার নিজের গায়ে ফুটাতে থাকে। এরপরে সিন যখন ক্লিন করার জন্য আসে তখন সে মিস কিমের রুমে সেই অ্যাক্টরকে দেখতে পায় আর তখন সে তাকে ছেড়ে দেয়। এরপরে সে যখন মিউজিক টিচারের রুমে আসে তখন সে দেখে যে সেখানে মিউজিক টিচারের লাশ পড়েছিল, অন্যদিকে বাথটাবে মিস কিমেরও ডেথ হয়ে গিয়েছিল। তখন হান সেই কেসের ইনভেস্টিগেট করার জন্য চলে আসে। হান যখন সেই কেসের ইনভেস্টিগেট করছিল তখন সে দেখে যে মিস কিম মরার সময় তো সেরকম কোনো চশমা পড়েছিল না, যে চশমার কথা সিন তাকে বলেছিল। তখন সেই সিনের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মিস কিমের মাথার উপরেও কোনো স্লাইন দেখেছিলে? তখন সিন বলে যে হ্যাঁ দেখেছিলাম, কিন্তু সেটা মিউজিক টিচারের সাথে কানেক্ট ছিল না। আর তখন হান বলে যে তাহলে কেন সেই মিউজিক টিচারকে মার্ডার করলো? আর হ্যান আরো বলে যে আর তুমি কি এটা শিওর যে সেই মিস কিম সেই গ্লাসই পড়েছিল? আর তখন সিন বলে যে হ্যাঁ আমি শিওর, কারণ সেই গ্লাসটি যেই পরে সে নিজেকে স্পেশাল মনে করে আর তাদেরকে দেখতে অনেক ওয়ার্ড লাগে। এই জন্যই তো আমি তোমাকে বলতেছি যে এটা অনেক ডেঞ্জারাস। এই কথা শুনে হ্যান তো অনেক টেনশনে পড়ে যায়। এই কথা শোনার পরে হ্যান আবারও সেই রুমে আসে আর বাথটাবে সেই গ্লাসটি খুঁজতে থাকে আর লাকিলি সেই গ্লাসটি সে পেয়েও যায়। সেই গ্লাসটি পাওয়ার পরে সে যখন সেই গ্লাসটি ওয়ার করে তখন সে মিররে তাকে দেখে তো অনেক শকড হয়ে যায়, কারণ তার মাথার উপরে অনেকগুলো স্লাইন ছিল। আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এই ফ্ল্যাশব্যাকটি আসলে হান দেখছিল, সে সিয়নকে কিভাবে দেখাশোনা করেছিল সেটাই সে মনে করছিল। যখন তার মা বাবা মারা গিয়েছিল তখনও সে তার সাথেই ছিল, কিন্তু যখন সে বড় হয় তখন সে তার উপরে আর অতটাও মনোযোগ দেয় না। এর পরবর্তী সিনে আমরা হানকে দেখতে পাই যে কিনা পুলিশ স্টেশনে বসেছিল। সে পুলিশ স্টেশনে আসার পরে সে তার সকল কলিগদের মাথার উপরে সেই এস লাইন দেখতে পায়। এরপরে সে ডঙ্গের মাথার উপরেও দুইটা এস লাইন দেখতে পায়, যার জন্য সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করার আগে কোনো মেয়ের সাথে কি ডেট করেছিলে নাকি? তখন ডং বলে যে হ্যাঁ আমি করেছিলাম। তারা যখন কথা বলছিল তখন সেখানে একটি মেয়ে আসে যার নাম ছিল জিনা। সে এসে তাদেরকে বলছিল যে তার সাথে সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হান সিওনের সেই বয়ফ্রেন্ডকে তার কাছে নিয়ে আসে আর সে এটা দেখতে চাচ্ছিল যে সিওনের এস লাইন তার বয়ফ্রেন্ডের সাথে কানেক্ট হয় কিনা, কিন্তু সে দেখে যে তার এস লাইন তার সাথে কানেক্ট হয় না, যেটাতে হান তাকে জিজ্ঞাসা করে যে তার কি অন্য কোনো বিয়ে আছে কিনা। তখন সেই ছেলেটি বলে যে সে তো জানে না, তবে সে মাঝে মধ্যে রেগে এটা বলতো যে সে সিনকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই যে কিনা গ্রুপ চ্যাটে তার বন্ধুদের সাথে কথা বলছিল আর সে তাদেরকে বলছিল যে কিছুদিন পর তার বার্থডে আসবে। তখন সবাই তাকে পার্টি রাখার কথা বলে, কিন্তু সিন মানা করে দেয়। তো সে যখন তাদের সাথে কথা বলছিল তখনই তার আননোন নাম্বার থেকে আরো একটি এসএমএস আসে, যে নাম্বার থেকে আগেও তাকে এসএমএস দেওয়া হয়েছিল। সে ব্যক্তিটি তাকে আবার বলেছিল যে তুমি যে পৃথিবী দেখতে পাও সেই পৃথিবী আমিও দেখতে পাই, এই বিষয়ে জানতে হলে স্কুলে চলে আসো। আর তার এই এসএমএস এ আবার তার বার্থডের কথাও লেখা ছিল যে তার বার্থডে কবে। ব্যক্তিটি তাকে ইনভাইট করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিন যখন স্কুলে আসে তখন সে সেই এসএমএসটি আবারও দেখছিল। কিছুক্ষণ পরে সেখানে জিনা চলে আসে, যাকে কিনা আমরা কিছুক্ষণ আগে পুলিশ স্টেশনে দেখেছিলাম। সিন জিনার মাথার উপরে অনেকগুলো স্লাইন দেখতে পায়। পরবর্তী দৃশ্যে দেখতে পায় জিনা পুলিশের কাছে স্টেটমেন্ট দিচ্ছিল যে সে তার একটি বন্ধু জোহনের সাথে দেখা করতে গিয়েছিল। সে তো তাকে বোন মনে করত, কিন্তু তার মনে হতো যে সেই দিন তাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে আর জোহন আমাকে বেহুশ করে দিয়েছিল আর তারপরেই তারা আমার সুযোগ উঠায়। আর জিনার মনে হচ্ছিল যে তার কাপড়ের মধ্যে কোনো একটা সমস্যা ছিল। এর পরের দৃশ্যে আমরা হান আর দংকে দেখতে পাই তারা স্কুলে এসেছিল জোহনের সাথে দেখা করার জন্য। তো হান সিওনের ক্লাস টিচারকে এটা বলতে যাবে যে সে জোহনের সাথে দেখা করতে এসেছে। তার আগে সিওনের ক্লাস টিচার হানকে বলে যে তুমি যে চশমাটি পরেছো সেই চশমা তোমার উপরে অনেক ভালো স্যুট করছে। তো যাই হোক, এরপর আমরা হানকে দেখতে পাই সে জোহনের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো আর তুমি সেদিন ড্রিঙ্কস করেছিলে কেন? আর তখন জোহন বলে যে আমি কিছুই করেছিলাম না, আমি তার সাথে শুইনি। আর জোহন আরো বলে যে আমি পড়াশোনার কারণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, যার জন্য আমি ওই দিন ড্রিঙ্কস করেছিলাম।
আর আমি একটা এন্টারটেনমেন্ট কোম্পানির জন্য কাজ করি, সেখানে আমি গান গাই। এরপরে হান তার সাথে কথা বলে যখন বাইরে আসে তখন তার সাথে সিনের দেখা হয়। আর সিন যখন এটা দেখতে পারে যে হান সেই চশমাটি পরেছিল, তখনই সে তার কাছ থেকে সেই চশমাটি চায় আর তাকে বলে যে তুমি এই চশমা কেন পরেছো, তুমি জানো না এই চশমাটি অনেক ডেঞ্জারাস, এটা আমাকে দাও। আর যখন সিন তার কাছ থেকে এটা নেওয়ার চেষ্টা করে তখন হান তাকে দেয় না। হান বলে যে আমি জানি এটা ডেঞ্জার, কিন্তু আমি এটার সাহায্যে একটা কেস সলভ করতে পারি, এটা আমাকে সাহায্য করতে পারে। এই বিষয় নিয়ে যখন তাদের মধ্যে কথা হচ্ছিল তখন সেখানে সিওনের ক্লাস টিচার চলে আসে। তিনি এসে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে কি চলছে। আর তখন সিন তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সিন সেখান থেকে চলে গেলে হান সিওনের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে ডিনারে যাবে। আর তখন সিওনের ক্লাস টিচার বলে যে কি। তখন হান কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই হান যখন সেখান থেকে যাচ্ছিল তখন সিওনের ক্লাস টিচার তাকে দেখছিল। আর আমরা এটা দেখতে পাই যে সিওনের ক্লাস টিচারও এস লাইন গুলো দেখতে পেত। কি এটা অনেক শকিং না? কারণ সে তো কোনো চশমা ওয়্যার করেছিল না, তার মানে সেও সিনের মতোই এস লাইন গুলো দেখতে পেত। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই সে এন্টারটেনমেন্ট কোম্পানিতে এসেছিল, যেটাতে সে যেন জোহনের বিষয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে। পরবর্তী দৃশ্যে দেখতে পায় জোহনকে ইনভেস্টিগেট করা হচ্ছিল। তখন জোহন তাদেরকে জিনার সাথে হওয়া সকল এসএমএস তাদেরকে দেখায়, যেটাতে এটা প্রমাণ হয়ে যায় যে সে তার সাথে কিছুই করেনি। আর তার পাশের রুমে জিনা আর তার মাও ছিল। তাকে আবার হান প্রশ্ন করছিল। হান তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই রিলেশনের আগে অনেকগুলো রিলেশন করেছো কিনা, কিন্তু জিনা বলে যে করেনি। কিন্তু হান দেখতেই পাচ্ছিল যে তার মাথার উপরে অনেকগুলো স্লাইন, কিন্তু সে তাকে মিথ্যা কথা বলছে। এরপরে জোহনও সেদিক দিয়ে যাচ্ছিল, যার জন্য হান সেই রুমের গেটটি খুলে দেয় যাতে সে দেখতে পারে যে জোহনের এস লাইনটা জিনার সাথে মিলে কিনা, কিন্তু সে দেখতে পায় তার সাথে মিলে না, অর্থাৎ জোহন তাকে একদম ঠিক কথাই বলেছে। এরপরের দৃশ্যে দেখতে পায় হান যখন তার বাসায় আসছিল তখনই সেখানে তার সাথে সিনের দেখা হয়। তখন তারা দুজন একসাথে বসে থেকে কথা বলে। হান সিনকে বলে যে আমি জানি এটা কেন ডেঞ্জার হতে পারে, তবে এটা ইউজের উপর নির্ভর করে যে ডেঞ্জার হবে কি হবে না। যদি আমি এটা ভালো কাজে ইউজ করি তাহলে কোনো সমস্যা হবে না। অবশ্য আমি এটা সাহায্যেই তো একজনকে বাঁচিয়ে ফেললাম। আর তখন সিন তার মায়ের ফটো বের করে, যেটা থেকে হান বলে যে আমি তোমার বাবা মায়ের কেস দেখেছি, যেটাতে তাদের ডেড হয়ে গিয়েছিল, কিন্তু এটাতে তোমার কোনো দোষ নেই। আর তখন সিন হানকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোন কেসটি সলভ করছো। তখন হান বলে যে সে তার ক্লাসে জিনা নামের একটি মেয়ের কেস সলভ করছিল, যার সাথে এগুলো হয়ে গিয়েছে। এরপরের দিশে দেখতে পাই ইয়ং জিনার ভিডিও রেকর্ড করছিল। অন্যদিকে ডিটেকটিভরা জোহনের সাথে দেখা করার জন্য তার অ্যাপার্টমেন্টে আসে, কিন্তু তারা সেখানে কিছুই পায় না। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই সে তার হোটেলে আসে যেখানে সে কাজ করত, আর বাইরে থেকে একটি মেয়ে তাকে দেখছিল। এরপরে সিন সেই রুমে আসে যে রুমে মিস কিম আর মিউজিক টিচারকে খুন করা হয়েছিল। তো সে সেখানে এসেছিল কারণ সে জানতে পেরেছিল যে বাথটাবেই হান সেই চশমাটি পেয়েছে। সিন ভিতরে গিয়ে এটা চেক করতে থাকে, তখন সেখানে জুন চলে আসে। আর জুন এসে তাকে বলে যে তুমি এখানে কি করছো। তখন সিন তাকে মিথ্যা কথা বলে, সে তাকে বলে যে সে তার একটি জিনিস এখানে ছেড়ে গিয়েছিল, সেটাই নেওয়ার জন্য এসেছে। আর তখন জুন বলে যে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর তখনই তোমাকে এখানে আসতে দেখলাম, যার জন্য আমি এখানে এসেছি। আর তখন সিন জুনকে বলে যে অবশ্যই আমি তোমাকে বলেছিলাম যে আমি কিছু অদ্ভুত জিনিস দেখতে পাই, আর এখন তোমার মাথার উপরে সেই লাইনটি দেখা যাচ্ছে। এই কথা শুনে জুন অনেক ভয় পেয়ে যায় আর সে সিনকে হাত করে ফেলে আর তাকে এমন কথা বলতে মানা করে। এটা দেখে সিন অনেক খুশি হয় আর সে তাকে দেখে স্মাইল করতে থাকে। এরপরে সিন মিররে দেখে আর জুনকে কিস করে। অন্যদিকে আমরা দুজন ডিটেকটিভকে দেখতে পাই যারা কিনা জুনের অ্যাপার্টমেন্টের বাইরেই কিছু ক্লু খুঁজছিল। পরবর্তী দৃশ্যে আমরা হানকে দেখতে পাই সে জোহনকে জিজ্ঞাসা করছিল যে আমি জানি যে তুমি জীবিত থাকতে চাও না, যার জন্য তুমি এমনটা করছো, তুমি সঠিকটা বলতে পারো। তখন জোহন বলে যে আমি কোনো সময় কিচ্ছুই করিনি, আর তুমি চাইলে সিসিটিভি ক্যামেরা তো দেখতে পারো যে আমি ওই দিন শুধুমাত্র ড্রিঙ্কস আনার জন্য গিয়েছিলাম, সে আমাকে শুধু ড্রিঙ্কস আনতে বলেছিল। আর যেটাতে হানও সিসিটিভি ক্যামেরা দেখে আর সে দেখে যে শুধুমাত্র সেখানে জোহনই ছিল না, বরং তার ফ্রেন্ডরাও সেখানে ছিল। তারা এখানে মোট 4 জন ছিল। আর তখনই হান খেয়াল করে যে তাদের 4 জনের মধ্যে 2 জনের কোনো স্লাইন ছিল না যখন তারা যাচ্ছিল, কিন্তু যখন তারা সেখান থেকে আবারও ফিরে আসছিল তখন তাদের 4 জনের মাথার উপরে অনেকগুলো স্লাইন ছিল। আর এটাতে হান বুঝতে পারে তার মানে তারা 4 জন জিনার সাথে অনেক খারাপ কিছু করেছে, যার জন্যই জিনার মাথার উপরেও 4টা স্লাইন। এর পরবর্তী সিনে আমরা সিনকে দেখতে পাই যে কিনা স্কুলে ছিল। সে যখন যাচ্ছিল তখন সে জিনাকে দেখতে পায়। সেটা খেয়াল করে যে জিনা 3টা স্লাইন তাদের এই ক্লাসে থাকা 3টি ছেলের সাথে কানেক্ট হচ্ছিল। এটা দেখে সিন যখন হানকে কল করতে যায় তখন সেখানে হান চলে আসে।
তো তখন আমরা দেখতে পাই হান সেই 3টি ছেলেকেই তার কাস্টডিতে নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু সেই 3টি ছেলের একটিও তাদের মুখ খুলে না। আর তাদের মধ্যে একটি ছেলে তাদেরকে বলে যে সে বাড়িতে যাবে, যেটাতে হান বলে যে ঠিক আছে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই কথা বলে হান আর দং তাকে নিয়ে গাড়িতে করে আসতে থাকে, কিন্তু তারা তাকে তার বাড়িতে না দিয়ে সেই দোকানে নিয়ে আসে, যে দোকানের সামনে তারা 4 জন মিলিত হয়েছিল। যখন তারা গাড়ি থেকে নামে তখন সেই ছেলেটি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। এরপরে তারা গাড়িতে বসে থেকে কথা বলছিল, আর হান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখন বলবে যে কি হয়েছিল। তখন ছেলেটি বলে যে এই সকল প্ল্যান জোহনের ছিল, সেই দিন সে মেডিসিন মিশিয়ে দিয়েছিল আর জিনাকে বেহুশ করে দিয়েছিল, এটাতে আমি কিছুই করিনি। এরপরে হান জোহনের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কিছু বলবে। তখন জোহন বলে যে আমি কিছুই করিনি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে। এই পরবর্তী সিনে দেখতে পাই হান সিনের সাথে যাচ্ছিল, আর তখন সিন তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তাহলে কি তারা শাস্তি পাবে। আর তখন হান বলে যে আমার যে কাজ ছিল সেটা আমি করে দিয়েছি, এখন এইটা কোর্টের উপরে ডিপেন্ড করে। তখন সিন হানের মাথার উপর এতগুলো স্লাইন দেখে সে বলে যে যদি এতগুলো স্লাইন আমার মাথার উপরে থাকতো তাহলে আমি কোনো কিছু ফিল করতে পারতাম না। আর তখন হান বলে যে তুমি কি আমার মজা নিচ্ছ নাকি। তো তখনই তার কাছে একটি কল আসে, আর সেই সিনকে একটি জায়গায় নামিয়ে দিয়ে বলে যে তার একটি কাজ আছে, এই কথা বলে সে চলে যায়। আমরা দেখতে পাই হান হসপিটালে এসেছিল, আর সে জানতে পেরেছিল যে তার ড্যাড গায়েব হয়ে গিয়েছে। সে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে যে একটি মেয়ে তার বাবাকে সেখান থেকে নিয়ে যায়। আর যখন হান ভালো করে খেয়াল করে তখন সে দেখতে পায় সেটার কেউ নাই বরং সিওনের ক্লাস টিচার ছিল। তখনই হানের কাছে একটি ফটো আসে যেটা কিনা সিওনের ছিল, যেটা দেখে সে হসপিটালে সিওনের কাছে চলে যায়। আর সে সিওনের কাছে এসে দেখে যে সে ঠিক আছে, কিন্তু তখনই সে খেয়াল করে তার এস লাইনটি পাশেই কোনো একটা রুমে কারোর সাথে কানেক্টেড হচ্ছিল। তখন সে যখন বন্দুক নিয়ে তাকে দেখতে যায় তখন সেখানে তার পিতা চলে আসে, আর সে দেখতে পায় তার পিতার সাথে সিওনের এস লাইনটি কানেক্ট হচ্ছে, যেটা দেখে সে অনেক রেগে যায়। আর সে তার গলা টিপে ধরে আর তাকে বলে যে তুমি সিওনের সাথে কি করেছো। আমরা দেখতে পাই যে একটি মেয়ে রেস্টুরেন্টে কাজ করছিল যার নাম ছিল ইউন। তখনই তার কাছে কেউ একজন একটি ভিডিও সেন্ড করে যেটা কিনা তার ছিল, আর সে তাকে এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। এরপরে ইউন ক্লাসে আসে, আর সেই ক্লাস করার পর রাতে যখন বাসায় আসে তখন সে তার সেই ভিডিওটি দেখে, আর তাকে অনেক SMS-ও দেওয়া হয়েছিল যেখানে সে লিখেছিল যে তারা তার এই ভিডিওটি এক্সপোজ করে দিবে। এরপরে ইউন যখন রেস্টুরেন্টে ছিল তখন সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। সে যখন জাম্প করতে যাবে তখন সেখানে সিওনের ক্লাস টিচার চলে আসে, সে এসে তাকে বাধা দেয়। সিওনের ক্লাস টিচার তার কাছ থেকে একটি কফি নেয় আর তাকে একটি চশমা দেখায়, আর তাকে বলে যে এই চশমাটি আমি এখানে পেয়েছি, এটা কি তোমার। কিন্তু ইউন মানা করে দেয়। তখন সিওনের ক্লাস টিচার বলে যে কোনো সমস্যা নেই, এই চশমা তোমার উপরে স্যুট করবে, তুমি এটা নিতে পারো। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই সে বাস স্টপে বসেছিল, সে জুনকে কল করে ফেলেছিল, আর তখন সেখানে জুন চলে আসে। জুন সেখানে আসলে সিন তাকে বলে যে আমি তোমার সাথে কিছু করতে চাচ্ছি। এরপরে সিন জুনকে একটি হোটেলে রুমে নিয়ে আসে। তখন সিন জুনকে সরাসরি বলে দেয় যে সে তার সাথে সেক্স করতে চায়। জুন সিনকে বলে যে আমার মনে হয় এটা করা ঠিক হবে না, কিন্তু সিন বলে যে আমি এর আগে কারোর সাথে কিচ্ছু করিনি, আমি তোমার সাথেই ফার্স্ট করতে চাই আর আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই। তো তখন জুন রাজি হয়ে যায়, আর এরপরে তারা কিস করে, আর এরপরে যা করার দরকার ছিল তাই করে আর কি। তখন সিন তার ইসলাইনকে দেখতে পায় যেটা কিনা জুনের সাথে কানেক্ট হয়ে যায়। এরপরে তারা বাসা যাচ্ছিল, তারা একে অন্যকে দেখে অনেক স্মাইল করছিল। তখন জুন সিনকে বলে যে চলো কিছু খাবার খাই, কিন্তু সিন মানা করে দেয়। সে বলে যে আমার এখন লাস্ট বাস আসবে, আমার এখান থেকে যেতে হবে। আর তখন জুন বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি, তুমি এখানেই থেকো। এরপরে জুন একটি কেক নিয়ে সিনের কাছে আসছিল। অন্যদিকে সিন মিররে তার ইসলাইন দেখছিল। সে যখন দেখছিল তখন হঠাৎ করে সে খেয়াল করে তার ইসলাইনটি গায়েব হয়ে যায়। তখন সে অনেক লোকের চিৎকারের শব্দ শুনতে পায়, যেটাতে সে যখন সেখানে যায় তখন সে দেখতে পায় যে জুনের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর সে মারা গিয়েছিল, যার জন্য সিনের এস লাইনটি গায়েব হয়ে গিয়েছিল। তখন সিন বলে যে আমি একজন অভিশপ্ত মেয়ে, আমার কারো কাছে যাওয়া উচিত হয়নি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সিন একটি জায়গায় বসেছিল, সে অনেক কান্না করছিল। তখনই তার কাছে কেউ একজন একটি ভিডিও সেন্ড করে যে কিনা তার ফ্রেন্ড ছিল। তখন সিন হানকে কল করে তাকে সাহায্য করার জন্য। তো তখন সেখানে হান চলে আসে। হান আর সিন গাড়িতে বসেছিল। সিন হানকে বলে যে প্রতি বছর আমার বার্থডের দিনে কেউ আমাকে একটি গিফট পাঠাতো, আমি ভাবতাম যে সেটা আমার মা হবে, কিন্তু এখন দেখছি সেটা তো খুনি ছিল। এরপরে তারা স্কুলে চলে আসে, তারা একটি রুম দেখতে পাচ্ছিল
যেখান থেকে আলো আসছিল, যেটাতে তারা বুঝতে পারে যে তার ফ্রেন্ড অবশ্যই সেখানেই থাকবে। এরপরে তারা দৌড়ে সেই রুমে যায়, আর যখন সিন সেখানে আসে তখন সে তার ফ্রেন্ডকে দেখতে পায়, যেটাতে সে তার দড়ি খুলে দেয়। সিন তাকে বলে যে বাইরে ডিটেকটিভ হানও আছে। যখন তারা বাইরে আসে তখন তারা হানকে আর দেখতে পায় না। অবশ্য হান এখানেই ছিল, কিন্তু তখন আমরা বুঝতে পারলাম যে হান অন্য একটি দুনিয়ায় পৌঁছে গিয়েছিল। সে মিররের ভিতরে ঢুকে গিয়েছিল, আর সিন আর তার ফ্রেন্ড বাস্তব দুনিয়াতেই ছিল। সিন আর তার ফ্রেন্ড দৌড়ে নিচে নামছিল, কিন্তু বারবার সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছিল, মানে কিছুটা টাইম লুপের মতো আর কি। আমরা হানকে দেখতে পাই সে ছাদে চলে আসে। সেই ছাদের গেট যখন খুলে তখন সেটার একটা শব্দ হয়, আর এই শব্দটা সিনেরাও পায়, যেটাতে তারাও ছাদে চলে আসে। কিন্তু ছাদে আসার পরেও তারা হানকে দেখতে পায় না। আমরা হানকে দেখতে পাই সে অন্য দুনিয়াতেই ছিল, সেও সেই ছাদেই ছিল, কিন্তু সে অন্য দুনিয়াতে ছিল, যেখানে হান অনেকগুলো ছেলে মেয়েকে দেখতে পায়, আর তাদেরকে লিড করছিল ইউন। আমরা দেখতে পাই ইউন একটি ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে সে সেই চশমাটি পরে ফেলেছিল, আর এটা পড়া পরে সে সিওনের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো উদ্দেশ্য আছে, তুমি আমাকে চশমা কেন দিয়েছো? তখন সিওনের ক্লাস টিচার বলে যে কেন, কি হয়েছে, তুমি কি ঠিক নেই? তুমি আগে নিজেকে মারতে চাচ্ছিলে, কিন্তু এখন তুমি অন্যকে মারতে চাচ্ছ, আমি কি ঠিক? তখন ইউন বলে যে আমি জানি না যে তুমি কি বলছো। কিন্তু পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউনের মাথায় যে 4টা লাইন ছিল, সে এক এক করে সেই 4জনকেই মেরে ফেলে। অবশ্য 4জনের ভিতরে একজন বেঁচে ছিল, যাকে কিনা সে সবার সামনে মেরে ফেলে। আর এই সকল কিছু হান লাইভে দেখছিল। আর অন্যদিকে বাস্তব ওয়ার্ল্ডে আমরা সিনকে দেখতে পাই। সিন তার ফ্রেন্ডকে বলছিল যে আমি কিছু অদ্ভুত জিনিস দেখতে পাই। এই কথা যখন সে বলে তখন তার ফ্রেন্ড যখন তার দিকে তাকায় তখন সে দেখতে পায় তার ফ্রেন্ডও সেই চশমা পড়েছিল। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে আমার ক্লাস টিচার আমাকে বলেছিল যে তুমি নাকি লাইন দেখতে পাও, সেটা আবার বিনা চশমাতে, এটা কি সত্যি? আর তখন সিন বলে যে তোমার কাছে এই চশমা কিভাবে আসলো, এটা খুলে ফেলো। আর অন্যদিনে আমরা সিওনের ক্লাস টিচারকে দেখতে পাই, যার মাথার উপরে অগণিত লাইন ছিল, কিন্তু হঠাৎ করে সেগুলো গায়েব হয়ে যায়। আর তার সামনে একটি বডি ছিল। সে যখন সেই পদ্ধতি সরায় তখন আমরা দেখতে পাই সেটা হানের বাবা ছিল। আর হান যখন তার বাবাকে এই অবস্থায় দেখে তখন সে তার বাবাকে বাঁচাতে যায়। তখন সিওনের ক্লাস টিচার তাকে একটি চাকু দেয় আর তার বাবাকে মারতে বলে, কিন্তু হান তো উল্টো তার উপরে আক্রমণ করে দেয়, যেটাতে সিওনের ক্লাস টিচার তাকে মেরে সেখানে ফেলে দেয়। আর সে তার বাবাকে নিজে মারতে যাচ্ছিল। তখন হান অনেক চিৎকার করে আর তাকে থামতে বলে, কিন্তু আমরা দেখতে পাই যে সিওনের ক্লাস টিচার তার কোনো কথাই শুনে না। সে তার বাবাকে মেরে ফেলে আর তার কাছে আসে। হান তাকে অনেক গুলিও করে, কিন্তু কোনো লাভ হয় না। সিওনের ক্লাস টিচার তাকে বলে যে এই পৃথিবী খুব তাড়াতাড়ি লাল রঙে পরিণত হবে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, যেটাতে তুমি সিওনের সাথে দেখা করতে হসপিটালে যেতে পারো। অন্যদিকে বাস্তব দুনিয়াতে সিন আর তার ফ্রেন্ড মারামারি করছিল। সিন খুব কষ্ট করে তার থেকে চশমাটি নেয় আর ফেলে দেয়, আর এরপরে সে সেই চশমাটি ভেঙে ফেলে। আর এটা করার জন্য সিনের গালও কেটে গিয়েছিল। আর সেই চশমাটি ভাঙার সাথে সাথেই তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায়, আর তোমার এই গালে কি হয়েছে? এটা তার সেই আঘাত থেকে রক্ত উপরে উঠছিল। আর তখন সিনও অন্য দুনিয়াতে চলে আসে, অর্থাৎ যেখানে হান আছে আর কি। সিন যখন হানকে দেখতে পায় সে বিপদে, তখন সে চিৎকার করতে থাকে আর সে তার ক্লাস টিচারকে থামতে বলে, যেটাতে তার ক্লাস টিচার হানকে ছেড়ে দিয়ে তার কাছে আসে। তখন সিন তার ক্লাস টিচারকে বলে যে তুমি এটা করে কি মজা পাও, তোমার কি এটা ভালো লাগে? তখন তার ক্লাস টিচার তাকে বলে যে তুমি কি নিজেকে অভিশপ্ত মনে করো? কিন্তু এমনটা না, তুমি সেই লাইন দেখতে পাও, যেটা কিনা তোমার জন্য বড় একটি সুযোগ। তখন সিন বলে যে না, এটা কোনো বড় বা ভালো কথা নয়, মানুষ একে অন্যকে এটার জন্য মারছে। তখন তার ক্লাস টিচার তার লোকেদের ইশারা করে, যেটাতে তার লোকেরা সিনকে ঘিরে ফেলে। তার ক্লাস টিচার সিনকে চাকু মারতে যাচ্ছিল, কিন্তু তখন তার সামনে তার মা চলে আসে। সিনের মা তাকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমার দেরি হয়ে গিয়েছে। আর তার মা আরো বলে যে সে চশমা পেয়েছিল। তার মা যখন সেই চশমাটি পরে তখন সে তার স্বামীর লাইন গুলো দেখতে পায়, আর তার স্বামীর একটি লাইন তার পাশের একটি মেয়ের সাথে কানেক্ট হচ্ছিল, যেটা দেখে সে তার স্বামীকে খুন করেছে। এই কথাগুলো শুনে সিনের অনেক রাগ হয়, যেটাতে সে তার ক্লাস টিচারকে মারতে আসে, কিন্তু আমরা দেখতে পাই সে তার ক্লাস টিচারকে মারার পরিবর্তে সে নিজেই আহত হয়। অর্থাৎ ক্লাস টিচার তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল, যেটাতে সিনের পেট থেকে অনেক রক্ত বের হচ্ছিল। তখন ক্লাস টিচার তাকে উপরে তোলে, আর এক পর্যায়ে তার পেট থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যেটাতে একটি বড় সার্কেল তৈরি হয়। তখন তার ক্লাস টিচার তার পাওয়ার ইউজ করে সেই সার্কেল পুরো দুনিয়াতে ছড়িয়ে দেয়। তখন সিন তার কাছে আসে আর তাকে চাকু মেরে দেয়। আর তখন তার ক্লাস টিচার বলে যে এখন তো কিছু করার নেই, অনেক দেরি হয়ে গিয়েছে, এটা পুরো দুনিয়াতে ছড়ে গিয়েছে। এই কথা বলে সে মারা যায়। আর তখনই আশপাশের লোকেরাও ছুটাছুটি করতে থাকে, কারণ তাদের জ্ঞান চলে এসেছিল। অন্যদিকে হানও উঠে পড়েছিল। সে যখন তার কাছে আসতে যাচ্ছিল তখন তার চশমাটি ধাক্কা লেগে পড়ে যায়। আর আমরা দেখতে পাই সিন আর হান বাস্তব দুনিয়াতে চলে এসেছিল। আর তখন সিনের ফ্রেন্ড তাকে বলে যে তুমি কি ঠিক আছো? আর তখন সেখানে আমরা হানকে দেখতে পাই,
যে কিনা তার চশমাটি নেওয়ার জন্য যাচ্ছিল, তখন সিন তাকে থামায় আর চশমাটি উপর থেকে পড়ে যায়। এরপরে তারা যখন বাইরে আসে তখন তারা দেখে যে এখন সকল লোকেরাই তাদের এস লাইন দেখতে পাচ্ছিল। তখন সকল লোকেরাই চিৎকার করতে থাকে আর বলে যে এগুলা কি। এর পরবর্তী সিনে আমরা সিনকে মেট্রোতে দেখতে পাই। তাদের আশপাশে যত লোক ছিল তারা সবাই হেলমেট পরেছিল। আর তখন সিন বলে যে এখানে কি সবাই এস লাইন দেখতে পায়? আমি সবসময় থেকে নর্মাল হতে চাচ্ছিলাম আর এখন আমি নর্মাল হয়ে গিয়েছি, কারণ প্রথমে তো চশমা ছাড়া আমি শুধুমাত্র এস লাইন দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন তো সবাই এস লাইন দেখতে পায়। তো এই কথার 1 বছর হয়ে গিয়েছিল, তাই সবাই এটা ভুলেও গিয়েছিল যে এস লাইন কোথা থেকে এসেছে। আমরা সিওনকে দেখতে পাই, সেও ঠিক হয়ে গিয়েছিল। তার আঙ্কেল তাকে এটা বলেছিল না যে তার সাথে কি হয়েছিল। আমরা দেখতে পাই তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সিনকে দেখতে পাই যে কিনা জুনের কবরস্থানে এসেছিল তাকে মনে করার জন্য। তখন সেখানে কোনো একটি মেয়ে তাকে আওয়াজ দিচ্ছিল, আর আমরা দেখতে পাই সেই মেয়েটি আর কেউ নয় বরং তার ক্লাস টিচার ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এখানে ড্রামাটির অনেক কিছুই ক্লিয়ার করা হয়নি। মানে আমার কাছে এই ড্রামাটির এন্ডিংটা অতটা ভালো লাগলো না। তোমাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তবে ড্রামাটির এন্ডিংটা ভালো না হলেও পুরো ড্রামাটা কিন্তু ভালো ছিল, অর্থাৎ ড্রামাটি অনেক সাসপেন্সে ভরা ছিল। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর এমনই নতুন নতুন ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।不将岁月。